আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম জানাই আমাদের ইউটিউব চ্যানেল রুম অফ ফিজিক্সে। এটা একটা নতুন এডুকেশনাল চ্যানেল যেখানে আমরা এইচএসসি এর জন্য ফিজিক্স রিলেটেড কন্টেন্ট আপলোড করব এবং ভবিষ্যতে ম্যাথমেটিক্স নিয়েও কাজ করার ইচ্ছা আছে। তো আপাতত আমরা ফিজিক্স নিয়ে এই চ্যানেলে কাজ করব এবং আমি এইচএসসি 26 কে সামনে রেখে আমি এখানে ক্লাস শুরু করতে চাই। এজন্য এইচএসসি 26 কে সামনে রেখে তোমরা নতুন এখন কলেজে উঠবা, এইচএসসি 26 কে সামনে রেখে আমি আমার এই চ্যানেলে নিয়মিত ক্লাস আপলোড দিতে থাকবো ইনশাআল্লাহ। তো এরই ধারাবাহিকতায় আমি আমার প্রথম ক্লাস নিচ্ছি হচ্ছে খুবই বেসিক একটা চ্যাপ্টার যেটার নাম হচ্ছে ভেক্টর। এই চ্যাপ্টারটির ওপর আস্তে আস্তে আমরা অন্যান্য চ্যাপ্টারের উপরে ক্লাস নিব। তো এখন একাডেমিক টাইম, আমাদেরকে যত ডিটেইলসে পারি পড়তে হবে। যদি আমরা ডিটেইলসে পড়ি তাহলে আমাদের মানে এডমিশন টাইমে এটা আমাদেরকে অনেক হেল্পফুল হবে এটা। তো আমরা যে কোনো সূত্র দেখব, শুধু সূত্র দেখেই ক্ষান্ত হয়ে যাব না, আমরা সূত্রের প্রমাণ সহ দেখব। তো এই চ্যাপ্টারটি, এই যে ভেক্টর চ্যাপ্টারটি দিয়ে আমি আমার এই চ্যানেলের যাত্রা শুরু করতে চাই। তো এই ভেক্টর চ্যাপ্টারে এটা হচ্ছে লেকচার 1 অর্থাৎ প্রথম ক্লাস, এবং আস্তে আস্তে আমরা মোট 12টি লেকচারের মাধ্যমে এই ভেক্টর চ্যাপ্টারটি শেষ করার ইচ্ছা আছে। হয়তো আরো বেশি ক্লাসের প্রয়োজন হতে পারে। তো যাই হোক, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে কনসেপ্ট যথাসম্ভব যত সুন্দর করে কনসেপ্টগুলোকে বুঝিয়ে একটা চ্যাপ্টারের আপনার অনেক চ্যাপ্টার সম্পর্কে আপনার কনসেপ্টটা যত ভালো পারা যায় বিল্ড আপ করতে। তো ভেক্টর চ্যাপ্টারটি দিয়ে আমি আমার ক্লাস শুরু করতে চাই। তো ভেক্টর চ্যাপ্টারে আমরা একটা রোড ম্যাপ দেখে নিব যে এই ভেক্টর চ্যাপ্টারে কি কি টপিক আছে। যদি আমরা দেখতে পাই এখানে ভেক্টর চ্যাপ্টারটিকে আমি মোট 10টা টপিকে ভাগ করেছি। প্রথম যে টপিক সেটা হচ্ছে ভেক্টর কি, প্রকাশ এবং বিভিন্ন প্রকার ভেক্টর, অর্থাৎ ভেক্টরের একেবারেই বেসিক আলোচনা, অর্থাৎ ভেক্টর জিনিসটা কি আসলে, এইগুলা নিয়ে আলোচনা করবো। এটা হচ্ছে প্রথম টপিক এবং আজকের লেকচারে আমরা এইটা কভার করব। এরপরে আমরা ভেক্টরের রাশির জ্যামিতিক যোজন বা ভেক্টরের লব্ধি নিয়ে আলোচনা করব। এটা আমাদের লেকচার 2 থাকবে। 3 নম্বর টপিক দেখতে পাচ্ছ, অনেক বড় একটা টপিক এবং খুবই গুরুত্বপূর্ণ। এখানে অনেক কিছু ফিল করার বিষয় আছে, এটাকে ফিল করা যায় ভালো। তো এই 3 নম্বর লেকচারে আমরা এই টপিকটা দেখব, উপাংশ লম্বাংশ দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টরের বিভাজন, যোজন ও বিয়োজন। 4 নম্বর ক্লাসে আমরা দেখব নদী নৌকা রিলেটেড যে প্রবলেম, খুবই ইম্পর্টেন্ট ফর বোর্ড কোয়েশ্চন, খুবই ইম্পর্টেন্ট ফর বোর্ড কোয়েশ্চন, এটা আমরা দেখব। 5 নম্বর ক্লাসে আমরা দেখব আপেক্ষিক বেগ। এরপর আমরা দেখব ভেক্টরের গুণন, অর্থাৎ ভেক্টরের গুণফল নিয়ে আমরা দেখব, আলোচনা করব, যেটা হচ্ছে লেকচার 6 এবং লেকচার 7 থাকবে। এবং লাস্ট 3 ক্লাসে আমরা ভেক্টর ক্যালকুলাস বা গ্রেডিয়েন্ট, মানে ভেক্টর ক্যালকুলাস, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্ল নিয়ে আলোচনা করব, লেকচার 8, লেকচার 9 এবং লেকচার 10-এ। এবং নেক্সটে আমরা প্রবলেম সলভিং করব আরো। প্রতিটা টপিকের পাশাপাশি আমরা ওই দিনই, যেদিনই আমরা একটা টপিক পড়বো ওই দিনই আমরা প্রবলেম সলভ করে ওই টপিকটার কনসেপ্ট, ওই টপিকটা সম্পর্কে যত জ্ঞান নেওয়া যায় নিজেদের মধ্যে ধারণ করব। তো এই 10টা লেকচারে আমি কনসেপ্টটা বিল্ড আপ করব এবং আরো 2টা ক্লাস নিব বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস এবং কিছু অ্যাডভান্স টপিক নিয়ে। তো আমি যদি বলি যে আমার এই চ্যানেলে আমি প্রত্যেকটা একটা চ্যাপ্টার কিভাবে কভার করব, আমার প্ল্যান হচ্ছে একটা চ্যাপ্টারকে আমি যেভাবে কভার করব সেটা হচ্ছে, যদি আমি একটু বলি, আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে একটা চ্যাপ্টারে কনসেপ্ট পড়াবো, কনসেপ্ট বিল্ড আপ করব। কনসেপ্ট বিল্ড আপ করার পর ওইটার উপর ম্যাথ সলভ করব। ম্যাথ সলভ করার পর আমরা দেখব যে ওই কনসেপ্টে কোনো অ্যাডভান্স টপিক আছে কিনা। অ্যাডভান্স টপিক লাইক, আপনার যদি বলি যে আমাদের বাইরের স্ট্যান্ডার্ড, যদি বলি আমাদের দেশের বাইরে যে স্ট্যান্ডার্ড আছে ওই স্ট্যান্ডার্ড আমরা একটু ফলো করব, যেমন আইআইটি আছে, জেইই আছে, ওই সব কোয়েশ্চন আমরা একটু অ্যানালাইসিস করব বা একটু জানার জন্য শিখবো, যেটা আমাদেরকে এডমিশনেও হেল্প করতে পারে। এটা যদি তুমি স্কিপ করতে চাও স্কিপ করতে পারো, সমস্যা নেই। এরপর আমরা পড়বো বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস। তোমরা তো সবাই বোর্ডে এক্সাম দিবা,
তো বোর্ডে এইচএসসি যে এক্সামটা দিবা, এইচএসসি এক্সামের জন্য আমরা প্রত্যেকটা টপিকের উপর বোর্ড কোয়েশ্চন কি করব, অ্যানালাইসিস করব। তো আমি আশা করি যদি তুমি আমার একটা চ্যাপ্টারের ক্লাস দেখো ফুল, তাহলে তোমার এই চ্যাপ্টারের উপর কনসেপ্ট এমনভাবে বিল্ড হবে, আশা করি তোমার বোর্ডে কোনো প্রবলেম হবে না এবং অ্যাডমিশনে এটা যথেষ্ট হেল্পফুল হবে। তো এইভাবে আমি আমার চ্যানেলে প্রত্যেকটা চ্যাপ্টারের কনসেপ্ট, পরে ম্যাথ সলভিং, এরপরে অ্যাডভান্স টপিক, এরপরে বোর্ড কোয়েশ্চন অ্যানালাইসিস করব। তো আসেন আমরা প্রথমে আমাদের যে টপিক ওয়ান, ভেক্টর কি, প্রকাশ এবং বিভিন্ন প্রকার ভেক্টর, আজকের লেকচারটা শুরু করি। ওকে, ফার্স্ট প্রথমেই আসে ভেক্টর কি। খুবই বেসিক আলোচনা যে ভেক্টর কি। আচ্ছা, আমরা ক্লাস 9-10-এ কিছুটা হলেও ভেক্টর সম্পর্কে জানি যে ভেক্টর কি আসলে। তাও যদি এখানে বলি একটু, যে ভেক্টর হচ্ছে এমন এক পরিমাপ, ভেক্টর হচ্ছে এমন এক পরিমাপ, sorry, ভেক্টর হচ্ছে এমন এক পরিমাপ যে পরিমাপ করতে তোমার মানের প্রয়োজন হয় এবং দিকের প্রয়োজন হয়। তার মানে ভেক্টর হচ্ছে এমন এক পরিমাপ যেই পরিমাপ করতে আমার মানের প্রয়োজন হয় এবং যেই পরিমাপ করতে আমার দিকের প্রয়োজন হয়। অর্থাৎ তুমি যদি কোনো এমন কোনো পরিমাপ করতে হয় আমাকে, যে পরিমাপের মধ্যে আমাকে মান উল্লেখ করে দিতে হবে, ওই পরিমাণের মান উল্লেখ করে দিতে হবে, দিক ও উল্লেখ করে দিতে হবে, তাহলে সেটাকে আমরা বলতেছি ভেক্টর। তাহলে আমরা আমাদের এর আগের ক্লাসে ভেক্টর রাশি সম্পর্কে শিখেছি। অবশ্যই ভেক্টর রাশি সম্পর্কে শিখেছি যে ভেক্টর রাশি। আসেন ভেক্টর রাশিটা কি আসলে আমরা তাই একটু জানার চেষ্টা করি। আচ্ছা, ভেক্টর রাশি, প্রথম কথা হচ্ছে রাশি কি। রাশি কি? রাশি হচ্ছে আপনার, রাশি হচ্ছে পরিমাপযোগ্য যে কোনো কিছুকে রাশি বলা হয়। অর্থাৎ যেটা পরিমাপ করা যায় সেটাকে বলা হয় রাশি। তাহলে ভেক্টর রাশি কি? যে রাশি পরিমাপ করতে, কি করতে, পরিমাপ করতে মান এবং দিক উভয়ের প্রয়োজন হয়, প্রয়োজন হয়, তাকে ভেক্টর রাশি বলা হয়, রাশি বলে। প্রথমে বললাম ভেক্টর কি, যে এমন এক পরিমাপ যে পরিমাপ করতে আমার মানের প্রয়োজন হয়, আমার দিকের প্রয়োজন হয়। তার মানে ভেক্টর রাশি কি হবে? এমন এক রাশি যে রাশিটাকে পরিমাপ করতে আমার মানের প্রয়োজন হবে, দিকের প্রয়োজন হবে। অর্থাৎ এই রাশিটাকে যদি আমার উল্লেখ করতে হয় তাহলে আমাকে মানও বলে দিতে হবে, আমাকে দিকও বলে দিতে হবে। তো একটা উদাহরণ দিয়ে আমাকে এটা বুঝান। এটার একটা উদাহরণ মনে করো সরণ। একটা সরণ, সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি। ঠিক কিরকম ভাবে আমাকে দিক উল্লেখ করে দিতে হবে তাই আমরা একটু দেখব। মনে করেন আপনি এ নামক একটা স্থানে আছেন। কোথায় আছেন? এ নামক একটা স্থানে আছেন। আচ্ছা, মনে করেন আপনি এ নামক একটা স্থানে আছেন, আপনি যেতে চাচ্ছেন বি নামক একটা স্থানে। কিন্তু এই এ থেকে বি তে যাওয়ার যে পথটা, আপনি একজন সাইক্লিস্ট মনে করেন, আপনি সাইকেল চালান। এ হতে বি তে যাওয়ার যে পথ, এই পথটা কিন্তু সোজা নয়, এটা একটু আঁকা বাঁকা। প্রথমে এইভাবে যেতে হচ্ছে, এরপরে এইভাবে যেতে হচ্ছে, এরপরে এইভাবে যেতে হচ্ছে, এরপরে এইভাবে যেতে হচ্ছে, এরকম আঁকা বাঁকা একটা পথ। এরপর এইভাবে বি নামক স্থানে আমাকে যেতে হচ্ছে। ধরে নিলাম এটা হচ্ছে 5 কিলোমিটার, এটা হচ্ছে 2 কিলোমিটার, এটা হচ্ছে 1 কিলোমিটার, এটা হচ্ছে 3 কিলোমিটার, আর এই অংশটা হচ্ছে মনে করো 6 কিলোমিটার। তো আমি বললাম আপনাকে এখানে আপনি মোট কতটুকু দূরত্ব অতিক্রম করছেন। এই যে আপনি মনে করেন এখান থেকে সাইকেল চালিয়ে এইদিকে গেলেন, এরপর এইদিকে গেলেন, এরপর এইদিকে গেলেন, এরপর এইদিকে গেলেন, এইদিকে গেলেন, এই যে মোট এ হতে বিতে আপনি আঁকা বাঁকা রাস্তায় গেলেন। আপনি আপনার সাইকেলে যদি কোনো মিটার থাকে যে আপনি কতটুকু দূরত্ব অতিক্রম করেছেন, বা আপনি যদি হিসাব করেন যে আমি মোট কতটুকু দূরত্ব আমি অতিক্রম করে সাইকেলটা চালাইছি, সেটা হচ্ছে প্রথমে আপনি 5 কিলোমিটার গিয়েছেন,
এরপরে 1 কিলোমিটার, এরপরে 2 কিলোমিটার, এরপরে 3 কিলোমিটার, এরপরে 6 কিলোমিটার। মোট 7, 8, 9, 10, 11 এবং মোট 17 কিলোমিটার আপনি অতিক্রম করেছেন। কিন্তু ওই জায়গায় যদি আমি বলি আপনার সরণ কত, সরণ হচ্ছে ভেক্টর রাশি। প্রথমত হচ্ছে ভেক্টর রাশি, তার একটা দিক আছে। সরণের দিকটা তাহলে কি, সেটা হচ্ছে আদি পয়েন্ট থেকে শেষ পয়েন্ট। সরণের যে দিক সেটা হচ্ছে আদি পয়েন্ট থেকে শেষ পয়েন্ট। অর্থাৎ সরণ হিসাবটা করবে আদি পয়েন্ট থেকে শেষ পয়েন্টে, এই যে এদিকে। সরণ দেখবে না যে আপনি কতটুকু দূরত্ব এইভাবে আঁকা বাঁকা পথে অতিক্রম করে গেছেন। সরণ দেখবে যে আদি পয়েন্ট হতে শেষ পয়েন্টের সরাসরি দূরত্বটা কত, বা আদি পয়েন্ট থেকে শেষ পয়েন্টে যদি আপনি একটা সরল রেখা আঁকেন তাহলে সেই দূরত্বটা কত হয়। মনে করেন এটা হচ্ছে 2 কিলোমিটার, যে সরাসরি দূরত্ব এ হতে বি এর, তাহলে সরণ বলবে যে মোট সরণ হচ্ছে 2 কিলোমিটার। এর একটা দিক আছে, সরণ একটা ভেক্টর রাশি, এর একটা কি আছে, দিক আছে। তাহলে এর দিক কি, আদি পয়েন্ট থেকে শেষ পয়েন্টের দিকে যে ডিরেকশন, এটাই হচ্ছে তার দিক। অর্থাৎ আমি যদি বলি এখানে আপনার সরণ হয়েছে, এই সরণের দিক কোন দিকে, সেটা হচ্ছে এ হতে বি এর দিকে। তার মানে ভেক্টর রাশি এমন একটা রাশি, এইটা পরিমাপ করতে আমার দিকের প্রয়োজন হচ্ছে, একটা ডিরেকশনের প্রয়োজন হচ্ছে। দূরত্ব আমি মেপে বলতেছি যে দূরত্ব আমি যতটুকু গেছি সেটাই আমার দূরত্ব, কিন্তু সরণ সে বলতেছে না, আদি পয়েন্ট থেকে শেষ পয়েন্টের সরাসরি দূরত্ব, বা একটা সরল রেখা যদি আঁকেন সেই দূরত্ব, সেই ডিরেকশনের দূরত্বটা কত। তার মানে সে ডিরেকশনের কথা বলছে সরণ। তার মানে সরণ একটা ভেক্টর রাশি। এইভাবেই ভেক্টর রাশি ডিরেকশনের মাধ্যমে ভেক্টর রাশির আমরা মান নির্ণয় করি। তো আমরা দেখতাম যে দিকের উপর ভিত্তি করে আমরা 9-10 দেখেছি যে রাশিকে 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ভেক্টর রাশি, আর একটা হচ্ছে স্কেলার রাশি। ভাইয়া ভেক্টর রাশি কি জানি? ভেক্টর রাশি হচ্ছে যে রাশি পরিমাপে আমার দিকের প্রয়োজন হয় আর আমার মানের প্রয়োজন হয়। ঠিক আছে? আর স্কেলার রাশি হচ্ছে তার দিকের প্রয়োজন হয় না, আপনাদেরকে দিক না উল্লেখ না করলেও চলবে, শুধু মান উল্লেখ করলেই হবে। তো প্রথমে আমরা দেখব যে ভেক্টর রাশি এবং স্কেলার রাশির তাহলে পার্থক্য, বেসিক যে পার্থক্য আমরা একটু দেখার চেষ্টা করব। ওকে ফাইন। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন প্রথমে যদি আমরা একটু লিখি, সেটা হচ্ছে ভেক্টর রাশি কি, 1 নম্বর বৈশিষ্ট্য, যে রাশি, আমরা একটু সংজ্ঞাটা লিখি, যে রাশি পরিমাপে, যে রাশি পরিমাপে মান ও দিক উভয়ের প্রয়োজন হয় তাকে কি বলা হয়, ভেক্টর রাশি বলা হয়। কি বললাম ভাইয়া, যে রাশি পরিমাপে মান এবং দিক উভয়ের প্রয়োজন হয়, মানও প্রয়োজন হয়, দিকও প্রয়োজন হয়। উভয়ের যদি প্রয়োজন হয়, আমার মানও লাগবে, দিকও লাগবে, উভয়ের যদি প্রয়োজন হয় সেটাকে আমরা বলবো ভেক্টর রাশি। তাহলে স্কেলার রাশি কি ভাইয়া, যে রাশি পরিমাপে শুধুমাত্র মানের প্রয়োজন হয়, যে রাশি পরিমাপে শুধুমাত্র মানের প্রয়োজন হয়, তাকে স্কেলার রাশি বলে। তাহলে স্কেলার রাশি কি ভাইয়া, যে রাশি পরিমাপে শুধু মানের প্রয়োজন হয়, আমার দিকের প্রয়োজন হচ্ছে না, শুধু মান, সেটাকে বলা হচ্ছে স্কেলার রাশি। আর ভেক্টর রাশি কি, আগের পৃষ্ঠায় আমরা দেখেছি, ভেক্টর রাশি হচ্ছে যে রাশি পরিমাপে আপনার মান লাগবে, একটা ডিরেকশন উল্লেখ করে দিতে হবে, তাকে বলা হচ্ছে ভেক্টর রাশি। বুঝতে পারছি কি? তো আমরা আমাদের প্রথম পার্থক্যটা দেখে নিলাম, যে ভেক্টর রাশি এবং স্কেলার রাশির যে প্রথম পার্থক্য তা দেখে নিলাম। এবার আমরা দেখব ভেক্টর রাশি এবং স্কেলার রাশির যে দ্বিতীয় পার্থক্য সেটা কি। আচ্ছা আসেন। আচ্ছা, তাহলে দ্বিতীয় পার্থক্যে আমরা চলে গেলাম, সেটা হচ্ছে 2 নম্বর যে পার্থক্য, সেটা হচ্ছে মান
অথবা দিক, মান অথবা দিক যে কোনো একটির পরিবর্তন হলে হলে ভেক্টর রাশির পরিবর্তন হয়। ভাইয়া মানে কি? প্রথমত হচ্ছে ভেক্টর রাশি কি? ভাইয়া ভেক্টর রাশি হচ্ছে যে রাশি পরিমাপ করতে আমার মান প্রয়োজন হয়, দিক প্রয়োজন হয়, অর্থাৎ যে রাশিটি মান এবং দিক উভয়ের উপর নির্ভরশীল, যে রাশিটি মান এবং দিক উভয়ের উপর নির্ভরশীল। তার মানে কি, যদি উভয়ের উপর নির্ভরশীল হয়, যে কোনো একটা যদি আমি চেঞ্জ করি তাহলে পুরো রাশিটা চেঞ্জ হয়ে যাচ্ছে না? এটাই আমি বললাম যে মান অথবা দিক যে কোনো একটির পরিবর্তন হলে ভেক্টর রাশির পরিবর্তন হয়, কেননা মান এবং দিক উভয়ের উপর কিন্তু ভেক্টর রাশিটি কি নির্ভরশীল। তাহলে স্কেলার রাশি কার উপর নির্ভরশীল? ভাইয়া শুধু মানের উপর। তার মানে কি, শুধুমাত্র মানের পরিবর্তনে স্কেলার রাশির পরিবর্তন হয়। তার মানে স্কেলার রাশির ক্ষেত্রে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে শুধুমাত্র মানের পরিবর্তনে স্কেলার রাশির কি হয় ভাইয়া? পরিবর্তন হয়। আশা করি বুঝতে পেরেছেন। এই হচ্ছে ভেক্টর রাশি এবং স্কেলার রাশির বেসিক দুইটা পার্থক্য। আমাদের আরো পার্থক্য আমরা যখন পর্ব আসবে, তবে এখন আমরা একটা উদাহরণ দেখে নেই যে ভেক্টর রাশি এবং স্কেলার রাশির উদাহরণটা কি। উদাহরণ অনেকগুলো আছে, যেমন আমি যদি বলি স্কেলার ভেক্টর রাশির উদাহরণ কি? ভাইয়া বেগ হচ্ছে ভেক্টর রাশির উদাহরণ, সরণ হচ্ছে ভেক্টর রাশির উদাহরণ, ত্বরণ হচ্ছে ভেক্টর রাশির উদাহরণ। এরপরে কি হতে পারে? উম বল হচ্ছে ভেক্টর রাশির উদাহরণ। এগুলা হচ্ছে ভেক্টর রাশির উদাহরণ। অপরদিকে স্কেলার রাশির যে উদাহরণ সেটা কি হতে পারে? এখানে প্রাবল্য হতে পারে। আর স্কেলার রাশির উদাহরণ হচ্ছে কাজ হতে পারে, শক্তি, তারপর দূরত্ব, এরপর চাপ। এগুলা হচ্ছে আপনার স্কেলার রাশির উদাহরণ। তো আমরা ভেক্টর রাশি এবং স্কেলার রাশির পার্থক্য দেখলাম, যেটা সিকিউ খতে মাঝে মাঝে আসতেই পারে। যদিও তোমরা এখন বড় হয়েছো, তোমাদের এই 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 সিকিউ না দেওয়ারই সম্ভাবনা বেশি। আসেন আমরা আমাদের পরবর্তী পৃষ্ঠায় যাই। আচ্ছা, এখানে আমি একটা জিনিস দেখাতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আমি স্লাইড একটা অ্যাড করলাম। মনে করেন আপনি একটা গাড়ি চালিয়ে যাচ্ছেন। আচ্ছা, মনে করেন আপনি এই যে, আচ্ছা আরেকটু উপরে আঁকি, এই যে আপনি গাড়ি চালিয়ে এইদিকে যাচ্ছিলেন। এখানে আপনার রোড আছে, পাকা হয়ে গেছে রোডটা। তো মনে করেন এই হচ্ছে আপনার গাড়ি, এই এই হচ্ছে আপনার গাড়ি। আপনি 5 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছেন। এটা হচ্ছে আপনার আদি বেগ, ধরে নিলাম। আদি বেগকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি না? আচ্ছা, আপনি কি করলেন? ঠিক এইখানে এসে আপনি আপনার ডিরেকশনটাকে চেঞ্জ করে নিলেন, কারণ আপনাকে ওইদিকে যেতে হবে। তো কি করলেন? আপনি গাড়িটাকে ডিরেকশন চেঞ্জ করে গাড়িটাকে আপনি এইদিকে নিয়ে নিলেন। এই যে গাড়িটাকে আপনি এইদিকে নিয়ে নিলেন। এইদিকে গাড়িটা টার্ন নিয়ে 5 মিটার/সেকেন্ড বেগে ওইদিকে চলতে শুরু করলো। এটা হচ্ছে গাড়ির শেষ বেগ বা ভি। এখন আমি বললাম এখানে কি আদি বেগ? এখানে আমি আপনাকে বললাম যে প্রথমে গাড়িটা সোজা যাচ্ছিল 5 মিটার/সেকেন্ড বেগে। গাড়িটা টার্ন নিয়ে 5 মিটার/সেকেন্ড বেগেই ওইদিকে চলা শুরু করলো, অর্থাৎ গাড়ির শেষ বেগ ওইদিকে হচ্ছে 5 মিটার/সেকেন্ড বেগ। এখন আমি আপনাকে বললাম এইখানে যে দুইটা বেগ আমি লিখলাম, একটা হচ্ছে ইউ আর একটা ভি। এখানে যে আমি দুইটা বেগ লিখলাম, একটা হচ্ছে ইউ আর একটা হচ্ছে ভি। আমি আপনাকে বললাম যে এই যে ইউ এবং ভি, এদের মাঝে কি আপনি কোনো সমান চিহ্ন দিতে পারবেন কিনা? অর্থাৎ ইউ যে বেগটা এবং ভি যে বেগটা, এই বেগ দুইটা কি সমান? না ভাইয়া, এই ইউ বেগ এবং ভি বেগ সমান নয়।
কেন সমান নয়? কারণ বেগ একটা ভেক্টর রাশি। অর্থাৎ এখানে আমি দেখতেছি ইউ এটাও 5 মিটার পার সেকেন্ড বেগ, ভিও 5 মিটার পার সেকেন্ড বেগ। আপনি বলে দিলেন যে আদি বেগ অর্থাৎ ইউ যে এটা ভি এর সমান না, এটা বললে হবে না। প্রথমত হচ্ছে ভেক্টর রাশি কি? ভেক্টর রাশি হচ্ছে ভাইয়া যেটা মান এবং দিক উভয়ের উপর নির্ভরশীল। তো ইউ একটা ভেক্টর রাশি, ভি একটা ভেক্টর রাশি, কারণ আমরা জানি বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি। বেগ কি ভাইয়া? একটা ভেক্টর রাশি। তো এখানে ইউ এবং ভি এদের মান সমান। ইউ এর যে মান, এদের মান সমান। ইউ এর যে মান এইটা ভি এর মানের সমান। কিন্তু আপনি আমাদেরকে বলেন তো ইউ এর যে দিক এইটা কি ভি এর দিকের সমান? ইউ এর যে দিক এটা কি ভি এর দিকের সমান? ভাইয়া ইউ এর দিক তো এইদিকে, আর ভি এর দিক হচ্ছে এই দিকে, সম্পূর্ণ ভিন্ন ডিরেকশন। তাহলে ভিন্ন ডিরেকশন হলে তাদের কি দিক সমান? না ভাইয়া, তাদের দিক তো সমান না। তাহলে দুইটা ভেক্টর রাশি তাদের মান সমান কিন্তু দিক সমান না, তাহলে কি ভেক্টর রাশি দুইটা সমান? এটা সম্ভব না। তাহলে তো এখানে ইউ ইজ নট ইকুয়াল টু ভি। কেননা ভেক্টর রাশি নির্ভর করে হচ্ছে মান এবং দিক উভয়ের উপর। এখানে মান মিলেছে কিন্তু দিক মিলে নাই, তার মানে কি ভেক্টর রাশি দুইটা সমান নয়। ঠিক আগের পৃষ্ঠায় 2 নম্বর বৈশিষ্ট্যে এইটাই লিখেছিলাম যে মান অথবা দিক যে কোনো একটির পরিবর্তন হলে ভেক্টর রাশির পরিবর্তন হয়। তো এখানে ডিরেকশনের পরিবর্তন হয়েছে, তার মানে কি পুরো ভেক্টর রাশিটার পরিবর্তন হয়েছে। ভেক্টর রাশি একই নয়, কারণ ভিন্ন একটা ভেক্টর রাশি হয়ে গেছে। এই জিনিসটাই আপনাকে এখন বোঝালাম। ওকে, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কি ভেক্টর রাশির? আচ্ছা, আসেন আমরা সামনে যাই। আমরা ভেক্টরের ধর্ম নিয়ে একটু আলোচনা করতে চাই। সেটা হচ্ছে প্রথমে যেটা আমরা দেখব সেটা হচ্ছে, আচ্ছা, ভেক্টর রাশির আমরা ধর্ম দেখতে চাই। আসেন দেখি। 1 নম্বর যে ধর্ম সেটা লিখেন, সেটা হচ্ছে ভেক্টর রাশি মান ও দিক উভয়ের উপর কি? আপনি জানেন যে প্রথম বৈশিষ্ট্য আমি এটাই লিখবো যে ভেক্টর রাশি মান এবং দিক উভয়ের উপর কি নির্ভরশীল। ভাইয়া এটাই তো আসলে ভেক্টর রাশির প্রথম ডেফিনেশন, তাই না? যে সেটা মানও এটার উপর নির্ভরশীল, দিকও এটার উপর নির্ভরশীল। এটা হচ্ছে ভেক্টর রাশির প্রথম যে ডেফিনেশন আপনি বলতে পারেন। 2 নম্বর আমরা দেখব সেটা হচ্ছে যে ধর্মটা, সেটা হচ্ছে মান অথবা দিক যে কোনো একটির পরিবর্তনে ভেক্টর রাশির পরিবর্তন পরিবর্তন হয়। ভাইয়া এর আগের পৃষ্ঠায় কি দেখছি ভাইয়া? যে দিকের পরিবর্তনের কারণে পুরো ভেক্টর রাশিটা পরিবর্তন হয়ে গেছে। সেম জিনিসটা আমি এখানে লিখলাম যে মান অথবা দিক যে কোনো একটির পরিবর্তন করলে ভেক্টর রাশির পরিবর্তন হয়। 3 নম্বর আমরা যেটা দেখবো যে ভেক্টর রাশির যে যোজন, ভেক্টরের যোজন বা ভেক্টরের যোজন বা বিয়োজন, বিয়োজন সাধারণ বীজগণিতের নিয়মে হয় না। এটি ভেক্টর বীজগণিত বা জ্যামিতিক নিয়মে হয়ে থাকে। কি বললাম ভাইয়া? ভেক্টরের যোজন বা বিয়োজন সাধারণ বীজগণিতের নিয়মে হয় না, এটি ভেক্টর বীজগণিত বা জ্যামিতিক নিয়মে হয়ে যায়। ভাইয়া সাধারণ বীজগণিতে আমরা এক্স প্লাস এক্স সমান কি লিখতাম? 2x লিখতাম। কিন্তু যদি এক্স একটা ভেক্টর রাশি হতো আর আরেকটা এক্স ভেক্টর রাশি হতো, মনে করেন এইভাবে দেখেন, এইভাবে দেখেন যে সাধারণ বীজগণিতে আমরা 2 + 5 এটাকে লিখতাম 7। এখন এটা যদি
2 একটা ভেক্টর রাশি, 5 একটা ভেক্টর রাশি, এই দুইটাকে যোগ করতাম, এটা ইজ ইকুয়াল টু যে 7 হবে তার কোনো বাধ্যবাধকতা নেই। এটা ইজ ইকুয়াল টু 7ও হতে পারে, অন্য কিছুও হতে পারে। তার মানে কি, নর্মাল যে বীজগণিতিক, এই যে আমরা সরাসরি যোগ করে দেই, এই নিয়মে ভেক্টরের যোগ হয় না। এটা ভেক্টর বীজগণিতিক বা জ্যামিতিক নিয়মে হয়ে থাকে। এখন ভাইয়া জ্যামিতিক নিয়মটা কি, এটা পরের ক্লাসে আমরা দেখে, পরের ক্লাসের টপিক হচ্ছে ভেক্টরের যোজন আমরা দেখব, ঠিক আছে, বা ভেক্টরের লব্ধি আমরা দেখব। চতুর্থ যে টপিকটা, সেটা মানে চতুর্থ যে ধর্ম বা বৈশিষ্ট্য ভেক্টরের, খুবই ইম্পর্টেন্ট একটা ধর্ম, লিখে রাখেন, খুবই ইম্পর্টেন্ট। 4 নম্বর, সেটা হচ্ছে লিখে রাখেন, স্বাধীন ভেক্টর ভেক্টরকে প্যারালালি শিফট করা যায়, যাকে ভেক্টরের প্যারালেল শিফটিং বলে। স্বাধীন ভেক্টর কি, প্রথম কথা ভাইয়া, যে ভেক্টরের পাদবিন্দু নির্দিষ্ট নয়। ভেক্টরের পাদবিন্দু কি, এটা আমি একটু পরেই বুঝবো। জাস্ট মনে রাখেন, যে ভেক্টরটা স্বাধীন ভেক্টর, স্বাধীন ভেক্টর কি, ভেক্টরের প্রকারভেদেই আজকে আমরা দেখবো স্বাধীন ভেক্টর কি। স্বাধীন ভেক্টরকে আমরা প্যারালালি শিফট করতে পারবো। মনে করেন একটা স্বাধীন ভেক্টর এখানে আপনি লিখছেন, যে ভেক্টরের নাম হচ্ছে এ, আপনি এটাকে শিফট করে প্যারালালি মানে সমান্তরালে শিফট করে এখানে আনতে পারবেন। ডিরেকশন একই রাখতে হবে, অর্থাৎ প্যারালালি এটাকে এইভাবে আনতে পারেন। অথবা আরেকটা ভেক্টর হচ্ছে বি, এইটাকে আপনি সমান্তরালে শিফট করে ওইখানে নিতে পারেন, তবে ডিরেকশনটা যাতে একই হয়। বুঝতে পারছেন? এটা হয় ভেক্টরের প্যারালাল শিফটিং। তো এই জিনিসটা কি আমরা আরো ডিটেইলসে দেখবো, জাস্ট এখন মনে রাখেন ভেক্টরের একটা ধর্ম, চতুর্থ যে ধর্মটা আমরা পড়লাম, খুবই ইম্পর্টেন্ট একটা ধর্ম, এটা অঙ্ক করতে কাজে আসে, সেটা হচ্ছে ভেক্টরকে প্যারালালি শিফট করা যায়। ওকে, এরপরে আমরা পরবর্তী পেজে চলে যাই, সেটা হচ্ছে ভেক্টরের চিহ্ন এবং প্রকাশ। আচ্ছা, তো প্রথম পৃষ্ঠায় আমরা ভেক্টরের চিহ্ন নিয়ে আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব? ভেক্টরের চিহ্ন, অর্থাৎ ভেক্টরকে কি চিহ্ন দিয়ে আমি প্রকাশ করতে পারি। আসেন ভেক্টরের চিহ্ন আমরা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, দেখেন, ভেক্টরকে একটা সরল রেখা দিয়ে প্রকাশ করা হয়, একটা রেখা দিয়ে প্রকাশ করা হয়, বা অন্যভাবে বলতে একটা এরো চিহ্ন দিয়ে এটাকে প্রকাশ করা হয়। এই এরোটা হচ্ছে তার ডিরেকশন নির্দেশ করে। তো এই যে এরো চিহ্ন, এই এরো চিহ্ন দিয়ে ভেক্টরকে প্রকাশ করা হয়, যেখানে এই অংশটাকে বলা হয় লেজ বা টেইল বা পা, এবং এই অংশটাকে বলা হয় মাথা বা হেড। এই হচ্ছে একটা ভেক্টর চিহ্ন, যে যেখানে এইটা হচ্ছে ভেক্টরের লেজ বা টেইল বা পা বলা হয়, আর এটা হচ্ছে ভেক্টরের মাথা বা হেড। এই হচ্ছে একটা ভেক্টরের চিহ্ন। আমরা ভেক্টরকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করে থাকি। বুঝতে পারছি নাকি পারি নাই? এবার আমরা দেখব ভেক্টরের প্রকাশ নিয়ে। কি দেখব? ভেক্টরকে আমরা প্রকাশ করতে পারি কিভাবে, অ্যালফাবেটিক অর্ডারে। যে অ্যালফাবেটিক অর্ডারে আমরা কিভাবে ভেক্টরকে প্রকাশ করতে পারি, সেটাই আমরা দেখব। আসেন দেখি। আচ্ছা, কি দেখব এবার? ভেক্টরের প্রকাশ দেখব। ভেক্টরে ভেক্টরকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি, আসেন এটাই দেখি। মনে করেন একটা ভেক্টর হচ্ছে এ ভেক্টর। কি, একটা ভেক্টর হচ্ছে এ ভেক্টর। তাহলে এ ভেক্টরকে আপনি কিভাবে প্রকাশ করবেন? লিখবেন এ, এ যে একটা ভেক্টর রাশি, এটা প্রকাশ করার বা আপনি বোঝানোর নিয়ম হচ্ছে প্রথমে এ লিখবেন, লিখে এর মধ্যে একটা ডিরেকশন সাইন দিয়ে দিবেন বা একটা ভেক্টর সাইন দিয়ে দিবেন। ডিরেকশনটা ডান দিকে মানে নির্দেশ করবে। এই যে
এভাবে আপনি একটা ভেক্টরকে প্রকাশ করতে পারেন। অথবা মনে করেন একটা ভেক্টর হচ্ছে বি ভেক্টর, এটাকে আপনি কিভাবে প্রকাশ করবেন? বি লিখবেন, এর মাথায় একটা অ্যারো সাইন দিয়ে দিবেন, যেটা বাম থেকে ডান দিকে নির্দেশ করবে, ডান দিকের দিকে নির্দেশ করবে। বুঝতে পারছেন? এই হচ্ছে ভেক্টরকে প্রকাশ করার পদ্ধতি। তবে এই ভেক্টরটা যদি একক ভেক্টর হয়, অর্থাৎ এই ভেক্টরের মান যদি একক হয়, একক ভেক্টর কি আমরা আরো পরে দেখব, জাস্ট মনে রাখি এই ভেক্টরটা যদি একক ভেক্টর হয়, যে একক ভেক্টর, তাহলে কিভাবে প্রকাশ করব? তাহলে প্রকাশ করার নিয়ম হচ্ছে, একক ভেক্টরকে সাধারণত ইংরেজি ছোট হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। ধরেন এ একটা একক ভেক্টর, এটা যে একক ভেক্টর এটাকে আইডেন্টিফাই করার জন্য এর উপরে একটা টুপি বা ক্যাপ দেওয়া হয়। এইভাবে ভেক্টর একক ভেক্টরকে প্রকাশ করা হয়। অথবা একটা বি, এটা যদি একক ভেক্টর হয়ে থাকে, এর মাথায় একটা টুপি দেওয়া হয়, বা যেটাকে আমরা বলতে পারি ক্যাপ, ক্যাপ দেওয়া হয়। এভাবে এইটা দেখলেই বোঝা যায় যে এরা হচ্ছে একক ভেক্টর। তাহলে একক ভেক্টর জিনিসটা কি, এটা আমরা যখন প্রকারভেদ পড়বো তখন বুঝতে পারবো। ওকে, ফাইন। তো এই হচ্ছে ভেক্টরের চিহ্ন এবং প্রকাশ নিয়ে আলোচনা করলাম। যে চিহ্ন কি, যে এই চিহ্ন দ্বারা আমরা ভেক্টরকে প্রকাশ করি, মানে প্রকাশ করি। আর ভেক্টর রাশিকে আমরা প্রকাশ করি হচ্ছে রাশির যে অ্যালফাবেট সেটা লিখে উপরে কি দিয়ে দিই, এরো সাইন দিয়ে দিই, বা ভেক্টর সাইনটা দিয়ে দিই। বুঝতে পারছেন? এভাবে আমি ভেক্টরকে প্রকাশ করতে পারি। আচ্ছা, এখন আমরা দেখব ভেক্টরের মধ্যবর্তী কোণ। দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নিয়ে আমরা একটু দেখব। তাহলে আপনি একটু লিখে রাখেন, এটা খুবই ইম্পর্টেন্ট। আমার দুইটা ভেক্টরের যদি মধ্যবর্তী কোণ আইডেন্টিফাই না করতে পারি, বা কত, এটা যদি না বুঝতে পারি, আমরা কিন্তু ম্যাথ করতে গেলে অসুবিধায় পড়ব। তাহলে একটু যদি আমরা লিখে রাখি, সেটা হচ্ছে দুটি ভেক্টরের পা এর সাথে পা লেগে যে কোণ উৎপন্ন হয়, তাকে, সেটি হচ্ছে, সেটি হচ্ছে দুটি ভেক্টরের মধ্যবর্তী। কি বললাম? দুটি ভেক্টরের পায়ের সাথে পা লেগে যে কোণ উৎপন্ন হয়, সেটি হচ্ছে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ। অর্থাৎ কি বললাম প্রথমে, সেটা হচ্ছে পায়ের সাথে পা লেগে যে কোণ উৎপন্ন হয়। অর্থাৎ মনে করেন আমি যদি একটু লিখি, সেটা হচ্ছে পায়ের সাথে পা, পায়ের সাথে পা, এটাকে 1 নম্বর পয়েন্ট দিলাম, কোনো সমস্যা নেই। দেখেন, পায়ের সাথে পা, মনে করেন এই হচ্ছে একটা ভেক্টর এ। কি বললাম? এই হচ্ছে একটা ভেক্টর এ, এ ভেক্টর, এবং এই হচ্ছে আরেকটা ভেক্টর বি, বি ভেক্টর। দেখেন তো, এ ভেক্টরের যে পা, আচ্ছা ভেক্টরের পা কি আমরা 2 পৃষ্ঠা আগে দেখছিলাম, এই অংশটাকে বলা হয় পা, আর এই অংশটাকে বলা হয় কি, মাথা। তাহলে ভেক্টরের পায়ের সাথে পা লেগে যদি কোণ উৎপন্ন হয়, যে কোণটা উৎপন্ন হয়, মনে করেন এখানে থিটা কোণ উৎপন্ন হয়েছে, পায়ের সাথে পা লেগে যে কোণটা উৎপন্ন হয়, সেটাই হচ্ছে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ। এখানে এ ভেক্টর এবং বি ভেক্টর, এটার পা দেখেন, এ ভেক্টরের পা এবং বি ভেক্টরের পা লেগে একটা কোণ উৎপন্ন হয়েছে। ধরে নিলাম এটা থিটা। তাহলে এখানে থিটাই হচ্ছে, থিটাই হচ্ছে কি, আমি যদি বলি যে এখানে, এখানে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ থিটা। অর্থাৎ পায়ের সাথে পা লেগে যে কোণটা উৎপন্ন হয়, তাকে বলা হয় ভেক্টরের মধ্যবর্তী কোণ। এখন এমন তো কেস হতে পারে মাথার সাথে মাথা লেগেছে, তখন আপনি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কিভাবে বলবেন? তাহলে উদাহরণ দেখি আমরা, আসেন। আচ্ছা, আমাকে একটা পেজ লাগবে, আমি একটা পেজ দিচ্ছি এর জন্য। আচ্ছা ভাইয়া, আপনি তো পায়ের সাথে পা লেগে যে কোণটা উৎপন্ন হয়, সেটাকে বলছেন দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ।
এখন যদি এমন হয় যে মাথার সাথে মাথা লেগেছে, দেখেন মাথার সাথে মাথা, তখন কিভাবে আপনি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ চিনবেন? তো আঁকি আমরা একটু। মনে করেন এই হচ্ছে একটা ভেক্টর। আচ্ছা এইভাবে মনে করেন এই হচ্ছে একটা ভেক্টর, এই হচ্ছে আরেকটা ভেক্টর। এই ভেক্টরের মাথার সাথে এই ভেক্টরের মাথা লেগেছে, লেগে একটা কোণ উৎপন্ন করছে, সেটা হচ্ছে থিটা। এখন আমি আপনাকে প্রশ্ন করলাম ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। দেখেন এটার মাথার সাথে এটার মাথা লাগালাম, দেখেন আমি একটু আবার আঁকি সুন্দর করে। ওকে, এই যে এটা হচ্ছে এ ভেক্টর মনে করেন, এটা মনে করেন বি ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। এখন মাথার সাথে মাথা লেগেছে, এখন আমি বললাম ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? এখন ভাইয়া আমরা তো শিখেছি ভেক্টর দ্বয়ের, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে পায়ের সাথে পা লেগে যে কোণটা উৎপন্ন হয় সেটা। মাথার সাথে মাথা লাগলে কি হবে? আচ্ছা, আমরা যদি ভেক্টর দুইটাকে একটু বর্ধিত করি তাহলে কি হয়? বি ভেক্টরকে একটু বর্ধিত করে আনেন তো। আচ্ছা আনলাম, এই বি ভেক্টরকে একটু বর্ধিত করে আনলাম, কোনো সমস্যা নাই, ডিরেকশন একই রেখে জাস্ট শিফট করলাম বা বর্ধিত করে আনলাম। এ ভেক্টরকে যদি আমরা একটু বর্ধিত করি, দিক একই রেখে আমি বর্ধিত করলাম জাস্ট, সরি এটা হচ্ছে এ ভেক্টর। বর্ধিত করলে দেখেন তো, এবার যখন বর্ধিত করে ফেললাম ভাইয়া, এখন দেখতেছি বিষয়টা দেখতে লাগছে যে পায়ের সাথে পা লেগেছে। আমি এ ভেক্টরকে বর্ধিত করে দিলাম, বি ভেক্টরকে বর্ধিত করে দিলাম, দেখা যাচ্ছে ভাই এবার তো দেখা যাচ্ছে পায়ের সাথে পা লেগেছে আসলে। এখন এইটা যদি থিটা হয়, বিপরীত কোণ এইটাও তো থিটা, তাহলে কি ভাই আপনি বলতে চাচ্ছেন যে এখানে তো দেখা যাচ্ছে পায়ের সাথে পা লেগেছে, আসলে মাথার সাথে মাথা লেগেছে ঠিকই, কিন্তু বর্ধিত করলে তো পায়ের সাথে পা লেগে গেছে। তার মানে কি এই থিটাটাই মধ্যবর্তী কোণ? হ্যাঁ, এই থিটাটাই হচ্ছে মধ্যবর্তী কোণ দুইটা ভেক্টরের। তার মানে মাথার সাথে মাথা লাগে যে কোণটা উৎপন্ন হয়, এটাই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। কেননা এই দুইটা ভেক্টরকে যদি আপনি একটু বর্ধিত করেন বা একটুকে বাড়ান তাহলে দেখবেন পায়ের সাথে পা লেগে গেছে আসলে। তাহলে এখানে যদি আমি বলি যে মধ্যবর্তী কোণ কোন কত দুইটা ভেক্টরের, এখানে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ ইজ ইকুয়াল টু থিটা। কেন? তা দেখালাম যে এটাকে বর্ধিত করলে আসলে পায়ের সাথে পাই লাগছে আসলে। ওকে ভাইয়া, কেস কি এরকম হতে পারে না যে পায়ের সাথে মাথা লেগেছে বা মাথার সাথে পা, যেভাবেই বলেন আপনি, কেস তো ভাইয়া এরকমও হতে পারে যে মাথার সাথে পা লেগেছে, মাথার সাথে পা, তখন আপনি মধ্যবর্তী কোণ কিভাবে চিনবেন? উদাহরণ দেন। মনে করেন এই হচ্ছে একটা ভেক্টর, সেটা হচ্ছে এ, এই হচ্ছে আরেকটা ভেক্টর, সেটা হচ্ছে বি। এটা কি এ, এটা কি বি। ভাইয়া এখানে একটা ভেক্টর রাখছেন এ, আরেকটা ভেক্টর রাখছেন বি, দেখা যাচ্ছে এর যে মাথা এর সাথে বি এর পা লেগেছে, তাহলে মাথার সাথে পা লেগেছে এবং আমাকে দেওয়া আছে এটা হচ্ছে থিটা। আমি তোমাকে বললাম এখানে ভেক্টরদের মধ্যবর্তী কোণ কত আমাকে বের করে দাও। এখন বলবা যে ভাইয়া এখানে তো মাথার সাথে পা লেগেছে, কিন্তু আমরা জানি ভেক্টর, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বলতে আমরা যা বুঝি সেটা হচ্ছে পায়ের সাথে মাথা লেগে যে কোণটা উৎপন্ন হয় সেটা না, পায়ের সাথে পা লেগে যে কোণটা উৎপন্ন হয় সেটা। তাহলে আমি এখানে পায়ের সাথে পা লেগে, তো এখানে তো পায়ের সাথে পা লাগে নাই, তো লাগে নাই কি হয়েছে? আমরা এ ভেক্টরকে একটু বর্ধিত করি না, দেখি না কি হয়। আচ্ছা, এ ভেক্টরকে আমরা কি করতেছি, একটু বর্ধিত করতেছি, এই যে ভেক্টরকে আমরা একটু বর্ধিত করলাম। ভাইয়া এখন তো দেখতে লাগতেছে বি এর পায়ের সাথে এ এর পা লেগেছে, তার মানে বি এর পায়ের সাথে এ এর পা লেগে যে কোনটা উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে এটা। ভাইয়া এই পুরো সরলরেখাটা হচ্ছে 180 ডিগ্রি, আর এটা হচ্ছে থিটা, তার মানে এই অংশটা হচ্ছে কত? 180 মাইনাস থিটা। ভাই এখানে দেখতে পাচ্ছি একে একটু বর্ধিত করলে কি কি বোঝা যাচ্ছে, এর পায়ের সাথে বি এর পা লেগে কোন কোনটা উৎপন্ন হয়েছে, এটাও হচ্ছে 180 মাইনাস থিটা।
তার মানে কি আপনি বলতে যাচ্ছেন এই যে এর পায়ের সাথে বি এর পায়ের সাথে যে কোণটা উৎপন্ন হয়েছে 180 মাইনাস থিটা, এটাই সেই মধ্যবর্তী কোণ ভেক্টর দ্বয়ের? এটা নয়তো কি? মধ্যবর্তী কোণ মানে হচ্ছে পায়ের সাথে পা লেগে যে কোণটা উৎপন্ন হয় সেটা। তো পায়ের সাথে পা লেগে কোণ তো দেখতেই পাচ্ছি 180 মাইনাস থিটা। তার মানে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ হচ্ছে 180 মাইনাস থিটা। বুঝতে পারছেন আশা করি। তার মানে আমি যদি বলি এখানে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ 180 মাইনাস থিটা। এই হচ্ছে আমাদের ভেক্টরের, যদি বলি আমরা দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নিয়ে আলোচনা। আশা করি আপনি বুঝতে পেরেছেন। পায়ের সাথে পা লেগে যে কোণটা উৎপন্ন হয় সেই কোণটাই হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। আমরা দেখেছি এটা। আর যদি দেখেন যে পায়ের সাথে পা লেগে নাই, মাথার সাথে মাথা লেগেছে বা মাথার সাথে পা লেগেছে, আপনি একটু বর্ধিত করে দেখেন না, পায়ের সাথে পা লাগিয়ে দেন, তখন যে কোণটা পাবেন সেটাই হচ্ছে মধ্যবর্তী কোণ। আমরা দেখতে পাচ্ছি পায়ের সাথে পা লেগে যে কোণটা উৎপন্ন হয় সেটাই ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ। আর যদি মাথার সাথে মাথা লেগে যে কোণটা উৎপন্ন হয় সেটাও কিন্তু ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ, কারণ এটাকে বর্ধিত করলে আসলে পায়ের সাথে পাই হয়ে যায়। আর মাথার সাথে পা হলে কি হয়, বর্ধিত করে আমরা দেখতে পাই যে 180 মাইনাস থিটা আসে। এই হচ্ছে মাথার সাথে পা, মাথার সাথে মাথা বা পায়ের সাথে পা, দুইটা দ্য অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস আমরা দেখলাম। এবার আমরা পরের পেজে যাই। এখন কয়েক ধরনের ভেক্টর, আমাদের বেসিক কিছু আলোচনা আছে যে আমরা বিভিন্ন ধরনের ভেক্টর আছে, আমরা তা নিয়ে একটু দেখব কি কি ভেক্টর আছে এই প্রকৃতিতে বা আমাদের এই ফিজিক্সে, প্রকৃতিতে বলতে ফিজিক্সে, তা আমরা একটু দেখব। আসেন দেখা শুরু করি। প্রথম যে ভেক্টরটা সেটা হচ্ছে, আমরা কি কালি নিব? আচ্ছা একটা নিলেই হচ্ছে, আমি লাল কালিটা ইউজ করি নাকি? আচ্ছা লাল ইউজ করি। প্রথমটা হচ্ছে সঠিক ভেক্টর। যে সকল ভেক্টরের মান শূন্য নয় এরকম ভেক্টরকে সঠিক ভেক্টর বলা হয়। আচ্ছা, একটা কথা হচ্ছে ভেক্টরের মানকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি? আচ্ছা একটা পেজ বানাই ফেলি, সমস্যা নেই। আচ্ছা, ভেক্টরের মানকে কিভাবে আমরা প্রকাশ করতে পারি? আচ্ছা আমরা ভেক্টরে প্রকাশ করেছিলাম না, এখানেই দেখব। এইখানে আমরা দেখব যে কোনো একটি ভেক্টরের মানকে আপনি কিভাবে প্রকাশ করতে পারেন। কোনো ভেক্টরের মান প্রকাশ, আপনি কিভাবে কোনো একটা ভেক্টরের মান প্রকাশ করতে চান সেটা পারবেন, সেটা আমরা একটু দেখব। মনে রাখবেন একটা ভেক্টর যদি হয় এ, এ ভেক্টরের যে মান, কোন একটা ভেক্টর যদি হয় এ, তাহলে এ ভেক্টরের মান এটা বোঝানোর জন্য আপনাকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে এ লিখবেন, ভেক্টর সাইন দিবেন, দুই পাশে মডুলাস দিয়ে দিবেন, তাহলেই বোঝা যায় এটা এ ভেক্টরের মান বোঝায়। অথবা শুধু এ লিখবেন, এটাকে কি লিখবেন, শুধু এ লিখবেন। হয় ভেক্টর দিয়ে মডুলাস চিহ্ন দিবেন, মডুলাস চিহ্ন মানে বোঝায় ভেক্টরটির মান, অথবা শুধু এ লিখবেন, ভেক্টর সাইন দেওয়ার প্রয়োজন নাই। তার মানে কি একটা ভেক্টর বি, এই ভেক্টরের মান কত হবে, ভাইয়া বি লিখবেন, দুই পাশে মডুলাস দিয়ে দিবেন, এটাই বোঝায় যে ভি ভেক্টরটির মান নির্দেশ করে। অথবা শুধু বি লিখে দিবেন। এভাবে আপনি কোনো একটি ভেক্টরের মান প্রকাশ করতে পারেন। বুঝতে পারছেন কি? আশা করি, আশা করি বুঝতে পারছেন। এবার আমরা একটু সামনে যাই, সেটা হচ্ছে এখানে একটা পেজ কি এক্সট্রা নিয়েছি, লাগবে না এটা। আমরা চলে যাচ্ছি সঠিক ভেক্টরে। তাহলে কোনো একটি ভেক্টরের মান যদি, যে সকল ভেক্টরের মান শূন্য নয় তাদেরকে সঠিক ভেক্টর বলা হয়। মনে করেন এ একটা ভেক্টর, আচ্ছা এখানে কালার ইউজ করি আমি লাল। মনে করেন এ একটা ভেক্টর, এই ভেক্টরের মান ইজ ইকুয়াল টু যদি শূন্য হয় তাহলে এই ভেক্টরটি হবে কি বলেন তো, সঠিক ভেক্টর। অর্থাৎ ভেক্টরটির মান শূন্য না হলে এটা কি হবে, সঠিক ভেক্টর হবে। নাল ভেক্টর কি? নাল ভেক্টর হচ্ছে যে ভেক্টরের মান শূন্য তাকে নাল বা শূন্য ভেক্টর বলা হয়। অর্থাৎ মনে করেন এ একটা ভেক্টর, এই ভেক্টরের মান যদি শূন্য হয়
সেটা হচ্ছে কি নির্দেশ করে ভাইয়া? নাল ভেক্টর নির্দেশ করে বা শূন্য ভেক্টর নির্দেশ করে। অর্থাৎ যে সকল ভেক্টরের মান শূন্য তাদেরকে কি বলা হয়? নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। মনে করলাম এ ভেক্টরের মান হচ্ছে শূন্য, তাহলে কি এ ভেক্টরটি কি হবে? একটি শূন্য ভেক্টর বা নাল ভেক্টর হবে। আচ্ছা, একক ভেক্টর। একটু আগে একক ভেক্টর দেখেছিলাম যে একক ভেক্টরকে আমরা কিভাবে প্রকাশ করি, যে ছোট হাতের অক্ষর দিয়ে কি লিখি ভাইয়া? মাথার উপর একটা ক্যাপ দেই বা টুপি দেই। মনে করেন যদি বলি যে এ এর একক ভেক্টর, কি বললাম? এ এর একক ভেক্টর, তাহলে এটা কি? আপনি ছোট হাতের এ দিবেন, ছোট হাতের অ্যালফাবেট দিয়ে মাথায় একটা কি দিয়ে দিবেন? ক্যাপ দিয়ে দিবেন। এখন কোনো একটি একক ভেক্টর, এই একক ভেক্টরের আপনি মানে একক ভেক্টর নির্ণয়ের পদ্ধতি কি? মান শূন্য নয় এরম ভেক্টরকে যদি তার মান দ্বারা ভাগ করেন তাহলে ভেক্টরটির দিকে একটি একক ভেক্টর পাবেন আপনি। মান শূন্য নয় কোন একটি এরূপ ভেক্টরকে যদি তার মান দ্বারা ভাগ করেন তাহলে ভেক্টরটির দিকে একটি একক ভেক্টর আপনি পেয়ে যাবেন। তাহলে এ একটা ভেক্টর মনে করেন, তার একক ভেক্টর আমরা নির্ণয় করতে চাচ্ছি। আপনি কিভাবে করবেন? ওই ভেক্টরটাকে তার মান দ্বারা ভাগ করে দিবেন, তাহলে আপনি এর একক ভেক্টর পেয়ে যাবেন। এই জিনিসটাই লিখছে দেখেন, মান শূন্য নয় এরূপ ভেক্টরকে তার মান দ্বারা যদি ভাগ করেন, এই দেখেন মনে করেন এ ভেক্টর এর মান ইজ নট ইকুয়াল টু শূন্য, তাহলে এরূপ ভেক্টরকে যদি আপনি ভেক্টরটাকে যদি তার মান দ্বারা ভাগ করেন আপনি যা পাবেন সেটা হচ্ছে এর একক ভেক্টর। এইভাবে একক ভেক্টর নির্ণয় করতে হয়। তো এইটা নিয়ে আরো অনেক বিস্তারিত আলোচনা আমরা দেখব। জাস্ট এখন শিখে রাখি যে একক ভেক্টর কি, আমরা কোনো একটা ভেক্টরের একক ভেক্টর কিভাবে পাবো। যে কোনো একটা ভেক্টরের কে তার মান দ্বারা যদি আপনি ভাগ করেন তাহলে আপনি পাবেন একক ভেক্টর। তার মানে আমি যদি আরেকটু সুন্দর করে এটাকে লিখি, একক ভেক্টর কোন ভেক্টরের একক ভেক্টর মানে হচ্ছে ওই ভেক্টরটি কে তার মান দ্বারা আপনি কি করে দিবেন? ভাগ করে দিবেন। বুঝতে পারছেন আশা করি। এইটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা হবে, আমরা কিভাবে এটা করব সেটা আমরা দেখবো ভালো করে আরো। আসেন সামনে যাই। সেটা হচ্ছে স্বাধীন ভেক্টর। যে ভেক্টরের পাদবিন্দু নির্দিষ্ট নয় বা যে ভেক্টরের পাদবিন্দু ইচ্ছানুযায়ী পরিবর্তন করা যায় তাকে স্বাধীন ভেক্টর বলে। অর্থাৎ তার কোনো প্রয়োগ বিন্দু নেই বা পাদবিন্দু নেই। মনে করেন রাস্তার মধ্যে কি চলতেছে? একটা গাড়ি চলতেছে। এই দেখেন মনে করেন রাস্তার মধ্যে এই গাড়িটা চলতেছে। গাড়িটা চলতেছে মনে করেন 5 মিটার পার সেকেন্ড বেগে। আমি বললাম যে এই 5 মিটার পার সেকেন্ড বেগ আপনি এটা কোথায় বসাবেন? এই গাড়ির ভাই আপনি যদি 5 মিটার পার সেকেন্ড বেগ এখানেও দেন, এখানে দেন, এইখানে দেন, এইখানে উল্লেখ করে বলেন যে গাড়িটা 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, কোনো অসুবিধা নাই। জাস্ট ডিরেকশনটা একই রেখে আপনি সমান্তরালে ইচ্ছা মতো যতগুলো ইচ্ছা ভেক্টর ব্যবহার করতে পারবেন। মানে যে কোনো জায়গায় ইচ্ছা আপনি ভেক্টরটাকে ব্যবহার করতে পারেন, কারণ বেগের কোনো প্রয়োগ বিন্দু নাই যে এই বিন্দুতে বেগটা প্রয়োগ হচ্ছে। পুরা বস্তুটার উপরই বেগটা প্রয়োগ হয় আসলে। তার মানে আপনি এইভাবে দেখাতে পারেন, এইভাবে দেখাতে পারেন, এইভাবে দেখাতে পারেন, বাইরে এনে দেখাতে পারেন স্বাধীন ভেক্টর। তবে ডিরেকশন একই রেখে এটাকে সমান্তরালে খালি জাস্ট এভাবে আপনি চেঞ্জ করে ইচ্ছানুযায়ী বসাতে পারবেন। এটাকেই একটু আগে বলছিলাম ভেক্টরের প্যারালাল শিফটিং। যে পাদবিন্দু, পাদবিন্দু কি আমার কথা হচ্ছে ওই যে পাদবিন্দু হচ্ছে এই যে ভেক্টরের লেজ বা টেল। ভেক্টরের পাদবিন্দু আপনি বুঝতে পারছেন? পাদবিন্দু মানে হচ্ছে ভেক্টরের টেইল বা লেজ। তাহলে পাদবিন্দু যদি কি হয়, তাহলে নির্দিষ্ট না হয়, তাহলে আপনি মানে পাদবিন্দু যদি নির্দিষ্ট না হয় ভেক্টরকে প্যারালালি শিফট করা যায়। এটাই আমরা একটু দেখলাম। ওকে, আচ্ছা ঠিক আছে। এবার আমরা দেখব সীমাবদ্ধ ভেক্টর। সীমাবদ্ধ ভেক্টর কি?
মনে রাখবেন যে ভেক্টরের পাদবিন্দু আপনি ইচ্ছানুযায়ী পরিবর্তন করতে পারবেন না, অর্থাৎ তার লেজটাকে ঠিক একটা জায়গায় রাখতে হবে এমন যদি হয়, তখন সেটাকে বলা হয় সীমাবদ্ধ ভেক্টর। যেমন বল একটি সীমাবদ্ধ ভেক্টর, কারণ বলের একটি নির্দিষ্ট প্রয়োগ বিন্দু বা পাদবিন্দু আছে। বলের ক্রিয়ার ফল শুধুমাত্র বলের মান এবং দিকের উপরই নির্ভরশীল করে না, এর প্রয়োগ বিন্দুর উপর নির্ভর করে। মানে আপনি কোন জায়গায় প্রয়োগ করছেন বলটা সেটার উপর নির্ভরশীল। যেমন এই হচ্ছে একটা ব্লক, তো এই ব্লককে আপনি কি করলেন, আমি বললাম বল প্রয়োগ করলেন, এভাবে বললে হবে না। আমাকে বলতে হবে কোন জায়গায় বল প্রয়োগ করছেন, এইখানে নাকি এইখানে। এক এক জায়গায় এক এক ভাবে বলটা প্রয়োগ হয়, এইটা আমাকে বলতে হবে। তার মানে কি, সেটাকে আমাকে উল্লেখ করে দিতে হবে যে ঠিক কোন বিন্দুতে আপনি বলটা প্রয়োগ করছেন, তার পাদবিন্দুটা কোন দিকে। যদি এমন হয় ভেক্টরটা, তখন সেটাকে বলা হয় সীমাবদ্ধ ভেক্টর। যেমন বল একটা সীমাবদ্ধ ভেক্টর। আচ্ছা, মনে করেন আমি একটা গোলাকার বস্তু রাখলাম মাটির উপর। এই যে মাটির উপর কি করলাম, একটা গোলাকার বস্তু রাখলাম। কি রাখলাম ভাইয়া? একটা, এই যে একটা গোলাকার বস্তু রাখলাম। আচ্ছা, এখানে কি কালার সাদা? আচ্ছা, একটা গোলাকার বস্তু রাখলাম। আচ্ছা, আবার সুন্দর করে রাখি। এই যে মনে করেন মাটির উপরে এই গোলাকার বস্তুটা রাখলাম, এটা হচ্ছে মাটি, সয়েল। ওকে, মৃত্তিকা। মাটির উপর যদি আপনি গোলাকার বস্তু রাখেন, আমি বললাম বস্তুর ওজনটা কোথায় ক্রিয়া করে, সেটা হচ্ছে, তাহলে এখন এই বস্তুটার উপর আপনার মানে ওজনটা কোথায় ক্রিয়া করবে, বস্তুর ওজন কোথায় ক্রিয়া করবে। আমি একটা আপনাকে প্রশ্ন করলাম যে বস্তুর যে ওজন, এইটা কোথায় ক্রিয়া করবে। এটা সব সময় বস্তুর কেন্দ্র বরাবর ক্রিয়া করে, যেটাকে বলা হয় ভার কেন্দ্র। ওজন সব সময় কোন বরাবর ক্রিয়া করে, একটা কেন্দ্র বরাবর ক্রিয়া করে, সেটাকে বলা হয় ভার কেন্দ্র। অর্থাৎ এই ওজন যে একটা বল, ওজন কি একটা বল না ভাইয়া, আমরা শিখেছি না মহাকর্ষ বল। ওজন যে একটা বল, এই বলের, ওজন বলের যে ওজন বল, এর প্রয়োগ বিন্দু আছে কোথায়, বা এই বস্তুর কেন্দ্রে, বস্তুর কেন্দ্র বরাবর ক্রিয়া করে, যেটাকে আমরা বলি ভার কেন্দ্র। তাইলে সীমাবদ্ধ ভেক্টর কারা? তারাই যাদের একটা প্রয়োগ বিন্দু আছে, প্রয়োগ বিন্দু উল্লেখ করতে হয় আমি কোন জায়গায় এই ভেক্টরটা প্রয়োগ করছি সেটা। আচ্ছা, সীমাবদ্ধ ভেক্টর গেল, স্বাধীন ভেক্টর গেল, এরপরে হচ্ছে সদৃশ ভেক্টর। একই দিকে ক্রিয়াশীল দুটি সমজাতীয় ভেক্টরকে বলা হয় সদিশ ভেক্টর। একই দিকে ক্রিয়াশীল দুটি সমজাতীয় ভেক্টরকে বলা হয় সদিশ ভেক্টর। একই দিকে ক্রিয়া করবে দুইটা সমজাতীয় ভেক্টর। তাহলে মনে করেন এইদিকে একটা ভেক্টর ক্রিয়া করতেছে, সেটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। এইদিকেই আরেকটা, একই দিকেই, ডিরেকশন ভিন্ন না, একই দিকেই সমান্তরালে মনে করেন একটা আঁকলাম, সেটা হচ্ছে 7 মিটার পার সেকেন্ড বেগ। দুইটাই বেগ, অর্থাৎ একই জাতীয় দুইটা ভেক্টর রাশি। সমজাতীয় মানে একটা যদি বেগ হয় ওইটাও বেগ হতে হবে। তাহলে একই দিকে কিন্তু দুইটা মানে একই দিকে দুইটা ভেক্টর দেখতেছি, তাদের মান ভিন্ন হোক, দিক তো একই, তখন তাদেরকে বলা হবে সদৃশ ভেক্টর। যে একই দিকে যদি ক্রিয়া করে, মান ভিন্ন হোক সমস্যা নেই, সমজাতীয় ভেক্টরকে বলা হয় সদৃশ ভেক্টর। বিসদৃশ ভেক্টর কি? ঠিক বিপরীত দিকে ক্রিয়াশীল দুটি সমজাতীয় ভেক্টরকে বলা হয় বিসদৃশ ভেক্টর। তাহলে এই হচ্ছে একটা ভেক্টর, 7 মিটার পার সেকেন্ড বেগ মনে করেন, বা মনে করেন, হ্যাঁ 7 মিটার পার সেকেন্ড বেগ। বিপরীত দিকে আমি আরেকটা বেগ আঁকলাম, ঠিক বিপরীত। এটা যদি রাইট ডিরেকশনে হয়, এটা মানে এটা যদি রাইট ডিরেকশনে হয়, অপরটা হবে লেফট ডিরেকশন, ঠিক বিপরীত। এটা যদি উপরের ডিরেকশনে হয়, আরেকটা হবে নিচের ডিরেকশন, ঠিক উপরের ডিরেকশন নিচের ডিরেকশন, এরকম যদি হয়, তখন সেটাকে আমরা বলতেছি, কি বলতেছি ভাইয়া, সদৃশ ভেক্টর, মানে বিসদৃশ ভেক্টর। তাহলে এটা 3 মিটার পার সেকেন্ড বেগ, 3 মিটার পার সেকেন্ড বেগ, এরকম যদি হয়, তখন আমরা সেটাকে বলি বিসদৃশ ভেক্টর। ওকে, এরপরে হচ্ছে সমভেক্টর বা ইকুয়াল ভেক্টর। দুইটা ভেক্টর কখন সমান হয়, এইটা কি বোঝানো হইতেছে। সমজাতীয় দুটি সমান্তরাল ভেক্টরের মান এবং দিক উভয় যদি একই হয় বা উভয়ই যদি সমান হয়, তাদেরকে বলা হয় সমভেক্টর, বা ভেক্টর দুইটা সমান, এভাবে বলা হয়।
তার মানে বোঝানো হইতেছে যে দুইটা ভেক্টর, মনে করেন এ একটা ভেক্টর, বি আর একটা ভেক্টর, এ ইজ ইকুয়াল টু বি, এই দুইটা ভেক্টর সমান হবে যদি কি হয়, মান এবং দিক উভয়টা সমান হতে হবে। এক কন্ডিশন হচ্ছে দিক একই হতে হবে, আর কন্ডিশন দুই হচ্ছে মান একই হবে। এ ভেক্টরের যে মান, এটা অবশ্যই বি ভেক্টরের যে মান তার সমান হবে। যদি তখনই দুইটা ভেক্টরকে আপনি সমান বলতে পারবেন, রাশি দুইটাকে কি বলতে পারবেন, সমান হতে পারবেন। মনে করেন এই হচ্ছে সেই এ ভেক্টর, যার মান হচ্ছে 5 মিটার/সেকেন্ড বা 5 নিউটন, ধরেন 5 নিউটন। আর ওইদিকে আরেকটা ভেক্টর, সেটা হচ্ছে ভি ভেক্টর। আপনি ধরেন না ভি ভেক্টর হচ্ছে গিয়ে 5 নিউটন। ডিরেকশন দেখতেছি একই দিকে, রাইট ডিরেকশন, ঠিক আছে, রাইট ডিরেকশন, ডিরেকশন, এবং তাদের মান সমান, তখন আপনি বলতে পারেন যে এ ইজ ইকুয়াল টু হচ্ছে বি। কি বলতে পারেন ভাইয়া? এ ইজ ইকুয়াল টু হচ্ছে বি। দুইটা ভেক্টরের মান যদি সমান হয় এবং তাদের দিকও যদি সমান হয়, তাহলে ভেক্টর রাশি দুইটা কি হবে, সমান হবে। এরপরে আমরা দেখব সেটা হচ্ছে বিপরীত ভেক্টর বা দুইটা ভেক্টর বিপরীত বা ঋণ বা নেগেটিভ কখন বলতে পারি আমরা। মনে করেন একটা ভেক্টর হচ্ছে এ ভেক্টর, কি একটা ভেক্টর, সেটা হচ্ছে এ ভেক্টর, আর একটা ভেক্টর হচ্ছে বি ভেক্টর, ভি ভেক্টর। যদি এ এবং বি, দেখেন প্রথমে লেখাটা পড়ি, যে সমজাতীয় দুটি সমান্তরাল ভেক্টরের মান সমান কিন্তু যদি দিক বিপরীত হয়, তাদের একটিকে অপরটির বিপরীত বা ঋণ ভেক্টর বলা হয়। তাহলে এ ও বি, বি বা বলতে পারি এ ও বি কি হবে, বিপরীত ভেক্টর হবে যদি দুইটা কন্ডিশন, ডিরেকশন উল্টা বা ডিরেকশন বিপরীত, ঠিক বিপরীত হতে হবে, একটা রাইট হলে আরেকটা লেফট, আরেকটা উপরে হলে আরেকটা নিচে, এরকম ডিরেকশন যদি বিপরীত হয় এবং মান সমান যদি হয়, এ ভেক্টরের মান বি ভেক্টরের মান সমান হয়, আপনি বলতে পারেন ভেক্টর দুইটা হচ্ছে কি, বলেন তো, বিপরীত। তার মানে কি বললাম, এ ইজ ইকুয়াল টু মাইনাস বি, অর্থাৎ একটা ভেক্টর অপর ভেক্টরের বিপরীত যদি কখন হবে, তখনই হবে যখন তাদের ডিরেকশন ভিন্ন হবে। দেখেন এখানে এ ভেক্টরের ডিরেকশন যেটা দিছি, বি ভেক্টরের ডিরেকশন উল্টা দিয়েছি, এবং তাদের মান যদি সমান হয়, তখন আপনি বলতে পারেন, তাদের মান যদি সমান হয় তখন আমি বলতে পারি ভেক্টর দুইটা হচ্ছে বিপরীত ভেক্টর। ওকে, বুঝতে পারছি আশা করি। ঠিক আছে। এরপর হচ্ছে সমরেখ ভেক্টর। কি সমরেখ ভেক্টর আমরা একটু দেখব। সমরেখ ভেক্টর হচ্ছে একই রেখায় ক্রিয়াশীল দুই বা ততোধিক ভেক্টরকে কি বলা হয়, সমরেখ ভেক্টর বলা হয়। মনে করেন এই হচ্ছে একটা ভেক্টর, এই হচ্ছে আরেকটা ভেক্টর, এই হচ্ছে একটা ভেক্টর, তিনটাই একই রেখা বরাবর ক্রিয়াশীল। দেখেন এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, দিক ভিন্ন হোক, দিক হোক ভিন্ন, সমস্যা নাই, বিপরীত বা একই দিকে, কিন্তু যদি একই রেখা বরাবর সবাই ক্রিয়া করে, তখন সেটাকে আপনি বলবেন সমরেখ ভেক্টর। বুঝতে পারছেন আশা করি। এরপর হচ্ছে সমতলীয় ভেক্টর। তল কি ভাইয়া? তল হচ্ছে, মনে করেন এটা হচ্ছে একটা তল, ধরেন এই যে এটা হচ্ছে একটা তল, ঠিক আছে, এটা হচ্ছে একটা তল। তো এরকম একটি তলে যদি ভেক্টর অবস্থান করে অনেকগুলা, মনে করেন আপনি যে স্ক্রিন দেখতেছেন মোবাইলের বা ল্যাপটপের, এইটা হচ্ছে একটা তল। তে এই একই তলে যদি অনেকগুলা ভেক্টর অবস্থান করে, তখন সেটাকে বলা হইতেছে কি ভাইয়া, সমতলীয় ভেক্টর। ওকে, এটা না বোঝার কিছু নাই আসলে। এরপরে হচ্ছে ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মেইন কথা হচ্ছে আমরা কোন ওয়ার্ল্ডে বসবাস করি, আমরা কোন ওয়ার্ল্ডে বসবাস করি, আমাদের ডাইমেনশন কয়টা, দুইটা নাকি তিনটা নাকি চারটা। ডি মানে হচ্ছে ডাইমেনশন, কি, ডাইমেনশন। আমরা কোন ওয়ার্ল্ডে বসবাস করি, আমরা কোন একটা বস্তু, যে কোনো বস্তু পরিমাপে আমরা কয়টা জিনিস পাই বা কয়টা পরিমাপ পাই কোনো একটা বস্তু পরিমাপে। মনে করেন আপনাকে একটা ঘন বস্তু দিলাম, বললাম এটা পরিমাপ করেন, তা আপনি পরিমাপ করে বলবেন যে এর একটা দৈর্ঘ্য আছে, একটা প্রস্থ আছে,
একটা উচ্চতা আছে, অর্থাৎ তিন দিক বরাবর এটাকে আমি পরিমাপ করতে পারি। যে কোনো বস্তু তার একটা দৈর্ঘ্য বা একদিকে একটা কি আছে, পরিমাপ আছে, প্রস্থ অন্যদিকে আর একটা পরিমাপ আছে, উচ্চতা আছে তার। এই তিনটা দিয়ে কোনো একটা বস্তুকে আপনি মাপতে পারতেছেন। তাহলে আমি যদি বলি, বিষয়টাকে একটু সুন্দর করে যদি বলার চেষ্টা করি, আসলে আপনি তিনটা ডাইমেনশন, তিনটা অক্ষ বরাবর আপনি মাপতে পারতেছেন। দৈর্ঘ্যটাকে ধরেন এক্স অক্ষ, প্রস্থটাকে ধরেন ওয়াই অক্ষ, উচ্চতাটাকে ধরেন জেড অক্ষ। কোনো একটা বস্তুকে আপনি তিনটা মাত্রা বরাবর মাপতে পারতেছেন। এটাকে বলা হচ্ছে ত্রিমাত্রিক, বা আমরা ত্রিমাত্রিক ওয়ার্ল্ডে বসবাস করি, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, বা তিনটা দিক দিয়ে আমি পরিমাপ করতে পারি তাকে। তাকে পরিমাপ করতে আমি তিনটা দিক পাই, একটা হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ, আর একটা কি, উচ্চতা। মনে করেন আপনার কাছে একটা, মনে করেন রাউন্ড শেপ বস্তু আছে, কি আছে, একটা রাউন্ড শেপ বস্তু আছে, ধরেন এটা। তো এই যে রাউন্ড শেপ বস্তু, আমি যদি বলি এটাকে মাপেন, আপনি কিভাবে মাপবেন? এটা যদি 3D হয়, আপনি দেখেন এইদিকে আপনি পরিমাপ করে বলবেন যে তার কি আছে, দৈর্ঘ্য আছে। এইদিকে পরিমাপ করে বলবেন আমি এইদিকে, এটাকে এইদিকে মাপতে পারতেছি, সরি। অথবা, এবং 3D বস্তু তো, মনে করেন এই চার্জারটাকে বলেন আপনি মাপেন, এইদিকে মাপবেন, এইদিকে মাপবেন, উপরের দিকে বলবেন একটা পুরুত্ব আছে বা উচ্চতা আছে। ঠিক যে কোনো বস্তুকে আপনি তিন দিক দিয়ে মাপতে পারতেছেন। এমন যদি হয়, তখন সেটাকে বলা হচ্ছে, কি বলেন তো, কি বলা হয়, কি বলা হয় ভাইয়া? 3D বা থ্রি ডাইমেনশনাল। এবং আমাদের যে ওয়ার্ল্ডে আমরা বসবাস করি, প্রত্যেকটা বস্তু হচ্ছে 3D বা থ্রি ডাইমেনশনাল। বুঝতে পারছেন? সব গেছে গা? আচ্ছা, সব গেলে কোনো সমস্যা নাই, যাবে না। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা যে ওয়ার্ল্ডে বসবাস করি, এটাকে তিন মাত্রায় বা তিনটা দিক দিয়ে মাপা যায়। যে কোনো বস্তুকে আপনি দেখেন তিন দিক দিয়ে মাপতে পারেন। এই যে তিন দিক দিয়ে মাপি, এটাকে আমরা বলতে পারি তিনটা অক্ষ বরাবর আপনি কোনো বস্তুকে মাপতে পারেন। একটা হচ্ছে এক্স অক্ষ, ধরেন তিনটা অক্ষ বরাবর মাপতে পারেন। একটা হচ্ছে এক্স অক্ষ, আর একটা হচ্ছে ওয়াই অক্ষ, আর একটা হচ্ছে জেড অক্ষ। তিনটা অক্ষ লম্বভাবে অবস্থান করতেছে, তিনটা অক্ষ ত্রিমাত্রিক বা 3D বিন্যাসে লম্বভাবে অবস্থান করতেছে। কি বললাম ভাইয়া? তিনটা অক্ষ 3D বিন্যাসে লম্বভাবে অবস্থান করতেছে। এখন আমি যদি বলি যে তিনটা অক্ষ বরাবর আমরা ঠিক কিভাবে পরিমাপ করতেছি, আসেন একটু ফিল করি বিষয়টাকে। তিনটা অক্ষ বরাবর আমরা কিভাবে পরিমাপ করতেছি, দেখেন, মানে তিনটা অক্ষ লম্বভাবে অবস্থান করতেছে কিভাবে আসলে, এই যে এইভাবে। এই যে, এই যে দেখেন, তিনটা অক্ষ ঠিক লম্বভাবে অবস্থান করতেছে, দেখা যাচ্ছে কি? আচ্ছা দেখি দেখা যায় কিনা। আচ্ছা এই দেখেন, তিনটা অক্ষ লম্বভাবে অবস্থান করতেছে। এই দেখেন, এই অক্ষ একটা তলের মধ্যে, দেখেন এই অক্ষ এবং এই অক্ষ একটা তলের মাঝে অবস্থান করতেছে ঠিক লম্বভাবে, আরেকটা অক্ষ অবস্থান করতেছে। তার মানে কি, তিনটা অক্ষ ঠিক লম্বভাবে, এইটার লম্ব এইটা, এইটার লম্ব এইটা, এইটার লম্ব এইটা, এইভাবে তিনটা অক্ষ ঠিক লম্বভাবে ত্রিমাত্রিক ভাবে তিনটা মাত্রা বরাবর, দেখেন তিনটা মাত্রা বরাবর লম্বভাবে অবস্থান করতেছে। তো এই তিনটা অক্ষকে আমরা বলতেছি এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ দ্বারা নামকরণ করে থাকি। আমরা যে ওয়ার্ল্ডে বসবাস করি, এটাকে বলা হয় 3D ওয়ার্ল্ড। তাহলে এই তিনটা অক্ষকে আমরা কি কি নামে বলে থাকি, সেটা হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ। আসেন এটাই একটু দেখি। একটার নাম তাহলে, আচ্ছা একটার নাম তাহলে কি, এক্স অক্ষ, আর একটা হচ্ছে ওয়াই অক্ষ, আর একটা হচ্ছে জেড অক্ষ। আমরা এরকম তিনটা অক্ষ বরাবর ত্রিমাত্রিক পৃথিবীতে বসবাস করি। তিনটা অক্ষ বরাবর কি করি,
ত্রিমাত্রিক ওয়ার্ল্ডে বা ত্রিমাত্রিক ওয়ার্ল্ডে কি করি, বসবাস করি। ওকে, তিনটা অক্ষ আছে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। অর্থাৎ যে কোনো জিনিস আমি পরিমাপ, যে কোনো বিন্দু পরিমাপ করতে পারি এই তিনটা মাত্রা বরাবর, এ অন্য কোনো মাত্রা নাই। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা যাই আয়ত একক ভেক্টর। প্রথমে হচ্ছে একক ভেক্টর জিনিসটা কি, আমরা এর আগেই পড়েছি। একক ভেক্টর হচ্ছে যে ভেক্টরের মান এক একক, তাকে বলা হয় একক ভেক্টর। কোন ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে আমরা কি পাই, একটা একক ভেক্টর পেয়ে যাই। ঠিক আছে, এখন আয়ত একক ভেক্টর মানে কি, ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা, অর্থাৎ এই যে থ্রিডি স্থানাঙ্ক ব্যবস্থা। আচ্ছা, স্থানাঙ্ক ব্যবস্থা কি, এই যে এক্স অক্ষ, এই যে থ্রি বিন্যাস, এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ, এটাকে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অর্থাৎ গ্রাফের মাধ্যমে প্রকাশ করাকেই বলা হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থা। আমরা ক্লাস 9-10-এ স্থানাঙ্ক জ্যামিতি পড়েছি। ওই স্থানাঙ্ক জ্যামিতি কি ছিল, গ্রাফের মধ্যে আমরা অক্ষ একে করতাম। তো ঠিক ত্রিমাত্রিক ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা মানে ওই হচ্ছে এই যে ত্রিমাত্রিক বিন্যাসকে আপনি গ্রাফের মাধ্যমে রিপ্রেজেন্ট করা। বলা হচ্ছে আয়ত একক ভেক্টর হচ্ছে এই যে ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় ধনাত্মক এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর একক ভেক্টর কল্পনা করা হয়, যেগুলোকে নাম দেওয়া হয়েছে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। ক্যাপ দেওয়া হয় না এখানে, ক্যাপ হবে আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপ। ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় ধনাত্মক এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর যে একক ভেক্টর কল্পনা করা হয় সেটাকে কি বলা হয়, কি বলা হয়, সূচিত করা হয়, সেটাকে বলা হচ্ছে কি, আয়ত একক ভেক্টর। তাহলে কি বললাম, একটা আয়ত একক ভেক্টর, এটা হচ্ছে এক্স অক্ষ, মানে আমাদের ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা, এটা হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ, এই তিনটা অক্ষ আছে। এক্স অক্ষ বরাবর একটা একক ভেক্টর কল্পনা করা হয় যেটাকে বলা হইতেছে আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর একটা একক ভেক্টর কল্পনা করা হয় যেটাকে বলা হয় জে ক্যাপ, এবং জেড অক্ষ বরাবর একটা একক ভেক্টর কল্পনা করা হয় সেটাকে বলা হয় কে ক্যাপ। তিনটা একক ভেক্টর কল্পনা করা হয় এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর। তাহলে আমি যদি বলি এক্স অক্ষ বরাবর একক ভেক্টর কে, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর, জেড অক্ষ বরাবর একক ভেক্টর, এই হচ্ছে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, এটাকে বলা হইতেছে আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ, জেড অক্ষ বরাবর কে ক্যাপ। এই তিনটা একক ভেক্টর আছে, আয়ত একক ভেক্টর আছে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর এই তিনটা আয়ত একক ভেক্টর নেওয়ার কোনো কারণ আছে কি, কেন আমরা নিচ্ছি আসলে, কেন এই তিনটা ভেক্টরকে নেওয়া হচ্ছে, এইটার তাৎপর্য কি, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দিস, এই যে এইগুলা নেওয়া হচ্ছে, পারি না এত ইংলিশ, কেন নেওয়া হচ্ছে, এটা তাৎপর্য কি এটার। দেখেন, মনে করেন আমি বললাম এই গ্রাফের মধ্যে একটা বিন্দু হচ্ছে এ বিন্দু, এ বিন্দুর একটা স্থানাঙ্ক আছে এ বি সি, বা এটাকে যদি বলি 5 6 7, 5 6 7। ভাই গ্রাফে আপনি একটা দ্বিমাত্রিক যখন স্থানাঙ্ক জ্যামিতি পড়েছেন 9-10-এ, 5 6 মানে কি বুঝতেন, এক্স অক্ষ বরাবর 5 গড় যাওয়া, ওয়াই অক্ষ বরাবর 6 গড় যাওয়া, এরকম বুঝতাম না আমি একটা বিন্দুর যে স্থানাঙ্ক আমরা যখন আঁকতাম। এখন ত্রিমাত্রিকে আমরা মাত্রা পেয়েছি তিনটা, এক্স অক্ষ বরাবর 5 গড় যাওয়া, এই যে এক্স অক্ষ বরাবর হচ্ছে 5 গড়, এই যে এক্স অক্ষ বরাবর হচ্ছে, এক্স অক্ষ বরাবর হচ্ছে 5 গড়, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে গিয়ে 6 গড়, এবং জেড অক্ষ বরাবর হচ্ছে কি 7 গড়। এরকম আমরা মানে একটা ভেক্টর, মানে একটা বিন্দু, কোনো একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটা বিন্দু পাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে এইটাকেই আপনার এই যে এইভাবে আপনি একটা বিন্দুকে পাচ্ছেন, মানে একটা মনে করেন এই হচ্ছে গ্রাফ, গ্রাফের মূল বিন্দু কি আমরা জানতাম না, এই পয়েন্টটাকে বলা হয় মূল বিন্দু। তে মূল বিন্দু হতে আপনি এ, এ বিন্দুতে কিভাবে যাবেন,
আপনাকে প্রথমে এক্স অক্ষ বরাবর 5 ঘর যেতে হবে, ওয়াই অক্ষ বরাবর 6 ঘর যেতে হবে এবং জেড অক্ষ বরাবর 7 ঘর যেতে হবে। এইভাবে আপনি এ বিন্দুতে, এই মূল বিন্দু হতে পৌঁছাবেন। এই জিনিসটাকে, এই যে ও থেকে এ তে যেতে হলে আপনাকে প্রথমে এক্স অক্ষ বরাবর 5 ঘর, এটাকে 5 আই ক্যাপ দ্বারা প্রকাশ করা হয়। আই ক্যাপ কি? এক্স অক্ষ বরাবর একক ভেক্টর। 5 আই ক্যাপ মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর আপনাকে 5 ঘর যেতে হবে, ওয়াই অক্ষ বরাবর যেতে হবে 6 ঘর এবং জেড অক্ষ বরাবর যেতে হবে 7 ঘর। এই যে আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপের মানে হচ্ছে এইটা, কোনো একটা ভেক্টর অথবা কোনো একটা বিন্দুর অবস্থান আমরা এই আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ দ্বারা বুঝতে পারি। এবং আয়ত একক ভেক্টর দ্বারা যে আপনি ভেক্টরটাকে প্রকাশ করলেন, এই ভেক্টরটার হিসাব বিভিন্ন যোগ বিয়োগ কিভাবে আমরা করি, তা মান বের করি, তা আমরা নেক্সট ক্লাসগুলোতে দেখব। এখন আসেন, জাস্ট এটা মনে রাখেন যে তিনটা অক্ষ বরাবর তিনটা একক ভেক্টর কল্পনা করা হয়, এবং এইগুলার মানে যদি এখন নাও বুঝে থাকেন, নেক্সট ক্লাসে 3 নম্বর ক্লাসে আমরা এটা পড়বো। আচ্ছা, এরপরে হচ্ছে অবস্থান ভেক্টর, এরপরে সরণ ভেক্টর, এরপরে শেষ। অবস্থান ভেক্টর কি? প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে, প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে অন্য কোনো বিন্দুর অবস্থান, প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে অন্য কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়, তাকে ওই বিন্দুর অবস্থান ভেক্টর বলা হয়। কি বলল? সেটা হচ্ছে মূল বিন্দু। মূল বিন্দু কি? প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো জিনিসটাই বা কি? কাঠামো হচ্ছে এই যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা যে আপনি ড্র করতেছেন, এটাই হচ্ছে একটা কাঠামো। কাঠামো নিয়ে অনেক আলোচনা আছে আধুনিক ফিজিক্সে, বা ওই যে আধুনিক পদার্থবিজ্ঞান, মডার্ন ফিজিক্সে। জাস্ট এখন মনে রাখেন, আপনি যে কাঠামো, অর্থাৎ যে এই যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আঁকলেন, বা যেখানে আপনার বিভিন্ন ঘটনা, ফিজিক্সের বিভিন্ন ঘটনা সংঘটিত হচ্ছে, সেটাকে বলা হচ্ছে কাঠামো। তো এই যে ত্রিমাত্রিক আপনি আঁকলেন যে একটা স্থানাঙ্ক ব্যবস্থা, এটাকে একটা কাঠামো ধরে নিতে পারেন। কাঠামো নিয়ে আরো আলোচনা পরে আছে, এখন আপনি জাস্ট, এখন মাথা ঘুরাবে যদি আমি কাঠামো পড়াই। যা সেটা মনে রাখেন যে আপনার ফিজিক্সের ঘটনাগুলো যেখানে হচ্ছে, সেটাই হচ্ছে প্রসঙ্গ কাঠামো। এখন এই যে প্রসঙ্গ কাঠামো আপনি আঁকলেন, এর একটা মূল বিন্দু আছে। আচ্ছা, প্রথমত হচ্ছে প্রসঙ্গ কাঠামোর এটা হচ্ছে এক্স অক্ষ। এটা কি? এক্স অক্ষ। ভাইয়া এটা কি? ওয়াই অক্ষ। এটা কি? ওয়াই অক্ষ। এবং এটা কি? জেড অক্ষ। এক্স অক্ষ আছে, ওয়াই অক্ষ আছে, জেড অক্ষ আছে। এখন এইটার মূল বিন্দু হচ্ছে এই যে ঠিক মাঝে যে বিন্দুটা, এই যে তিনটা যে ছেদ করছে যে বিন্দুতে, সেটাকেই মূল বিন্দু। আমরা জানি যে গ্রাফের এই অংশটা কি? মূল বিন্দু। এর সাপেক্ষে কোনো একটা বিন্দুর অবস্থান যে ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়, তাকে বলা হয় অবস্থান ভেক্টর। তাহলে মনে করেন একটা বিন্দু হচ্ছে এখানে, এই যে এ বিন্দু। এ বিন্দুর যে অবস্থান, এইটা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যদি আপনি, মানে মূল বিন্দুর সাপেক্ষে যদি আপনি বলেন, তখন সেটাকে বলা হয় অবস্থান ভেক্টর। কি? ও হতে এতে যদি আপনি একটা ভেক্টর রাখেন, এই দেখেন, ও হতে এতে যদি আপনি একটা ভেক্টর রাখেন, ওকে, ও হতে এতে যদি আপনি একটা ভেক্টর রাখেন, আপনি যা পাবেন, এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়, সেটাই হচ্ছে আপনার অবস্থান ভেক্টর। মূল বিন্দুর সাপেক্ষে, এই যে মূল বিন্দুর সাপেক্ষে কোন একটা বিন্দুর অবস্থান আপনি যে ভেক্টর দ্বারা, এই যে মূল বিন্দুর সাপেক্ষে, মূল বিন্দু হতে ওই বিন্দুতে আপনি যে ভেক্টরটা আঁকবেন, তাই হচ্ছে কি? অবস্থান ভেক্টর। এটাকে কি বলা হয়? অবস্থান ভেক্টর। এখন এটার মান কত? এই যে ওয়ে ভেক্টর, যে মূল বিন্দুর সাপেক্ষে আপনি একটা অবস্থান ভেক্টর আঁকলেন এ বিন্দুর, এটার মান কত, বা এটাকে কিভাবে আপনি লিখবেন? এর স্থানাঙ্ক যদি হয় এ বি সি, অর্থাৎ এক্স অক্ষ বরাবর এ মানে কি? প্রথমে এ মানে হচ্ছে স্থানাঙ্ক, যদি আমরা কমা দিয়ে লিখি না, প্রথমে এ মানে কি? এক্স অক্ষ বরাবর এ ঘর যাওয়া। পরে বি মানে কি? ওয়াই অক্ষ বরাবর বি ঘর যাওয়া। সি মানে কি? জেড অক্ষ বরাবর সি ঘর যাওয়া। তে এইটাই আপনার এই অবস্থান ভেক্টরের মাধ্যমে প্রকাশ করা হয়। এ বিন্দুর অবস্থান ভেক্টর মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর, অর্থাৎ আই ক্যাপ মানে কি? এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, আমরা জানি না, এর আগে দেখেছি। তাহলে এ আই ক্যাপ মানে এক্স অক্ষ বরাবর আপনি এ ঘর যাচ্ছেন,
ওয়াই অক্ষ বরাবর আপনি যে বি ঘর যাচ্ছেন এবং জেড অক্ষ বরাবর আপনি সি ঘর যাচ্ছেন, যেটাকে আমরা আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপ দ্বারা প্রকাশ করেছি। অর্থাৎ কোনো একটা অবস্থান ভেক্টরকে আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপ দ্বারা প্রকাশ করা হয়। তার মানে এই যে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু, এইটার সাপেক্ষে কোনো একটা বিন্দুর অবস্থান, এই যে এইটার সাপেক্ষে, এই যে মূল বিন্দু, এইটার সাপেক্ষে কোনো একটা বিন্দুর অবস্থান, এই যে একটা ভেক্টর আঁকেছি, তাই না? এই যে মূল বিন্দু হতে এর দিকে কি রেখেছি, একটা ভেক্টর রেখেছি। এই যে অবস্থান যে ভেক্টরের মাধ্যমে নির্ণয় করা হয়, দেখেন আর দিয়ে প্রকাশ করা হয় এটাকে, এই যে ওয়ে ভেক্টরটা যে ভেক্টরের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলা হয় অবস্থান ভেক্টর। এবং এটাকে কিভাবে লেখা হয়, এই যে আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপ দিয়ে লেখা হয়। আই ক্যাপ মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, তার মানে এ আই ক্যাপ মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর আপনাকে এ ঘর যেতে হবে, আপনি গ্রাফ আঁকেন না যাই আঁকেন। আর বি জে ক্যাপ মানে হচ্ছে, জে ক্যাপ মানে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর, তার মানে বি জে ক্যাপ মানে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর বি ঘর যেতে হবে। আর সি কে ক্যাপ মানে হচ্ছে জেড অক্ষ বরাবর সি ঘর যেতে হবে। এটাকে বলা হচ্ছে অবস্থান ভেক্টর। বুঝতে পারছেন আশা করি। তো প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে প্রকাশ করা হয় তাকে ওই বিন্দুর অবস্থান ভেক্টর বলে। শেষে যেটা, শেষে দুইটা টপিক আছে, সেটা হচ্ছে সরণ ভেক্টর এবং হচ্ছে বিপ্রতি বা ব্যতিহার ভেক্টর। প্রথমত হচ্ছে সরণ ভেক্টর কি, আসেন। শেষ, আমাদের টপিক প্রায় শেষ, আমরা চলে এসেছি শেষ পর্যায়ে। ওকে, এই হচ্ছে সরণ ভেক্টর, মানে সরি, এই হচ্ছে ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। এই হচ্ছে এক্স অক্ষ, এই হচ্ছে ওয়াই অক্ষ, এই হচ্ছে জেড অক্ষ। সরণ ভেক্টর মানে কি? মনে করেন এই ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় একটা বিন্দু হচ্ছে এ বিন্দু, একটা বিন্দু কি বললাম ভাইয়া, এ বিন্দু, আর একটা বিন্দু কি বললাম, মনে করেন বি বিন্দু। এ হতে বি তে মনে করেন আপনি গেলেন, কোথায় গেছেন, এ হতে বি তে গেছেন, দুইটা বিন্দু, একটা বিন্দু হতে আরেকটা বিন্দুতে গেছেন। এই যে একটা বিন্দু হতে যে আরেকটা বিন্দু যে যে ডিরেকশন আঁকছেন বা সরণ করেছেন নিজের, মানে সরণ ঘটানো হয়েছে, এইটাকে বলা হচ্ছে সরণ ভেক্টর, যেটাকে এস দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ একটা বিন্দু হতে আরেকটা বিন্দুতে আপনি যে গেলেন, বা এটাকে এস না দিয়ে বলেন এ হতে বি তে গেছেন, এ বি, এভাবে আঁকতে পারেন। এ বি মানে কি, এ হতে আদি পয়েন্ট হচ্ছে এ, শেষ পয়েন্ট হচ্ছে বি, এ হতে বি তে গিয়েছেন। যদি এরকম হয় যে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে আমরা গিয়েছি, যে ভেক্টরটা প্রকাশ করতেছি, এটাকেই বলা হচ্ছে সরণ ভেক্টর। আমরা একটু আগেও দেখেছিলাম যে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের যে ডিরেকশন, সেটাকে আমরা বলা হয় সরণ ভেক্টর। তো এইখানে এ বিটা কি বোঝাচ্ছে, এ হতে বি তে আপনি গিয়েছেন, তো মানে এ হতে বি তে আপনার সরণ ঘটেছে, তাহলে এই হচ্ছে এ বি। আর এ বি, এইটার কি বলবো, এ বি এইটার, এটা কত, মানে এই ভেক্টর রাশিটা কত, এটা আপনি কিভাবে নির্ণয় করতে পারেন? মনে রাখবেন, কখনো যদি এরকম সরণ ভেক্টর বের করতে চায় বা বের বের করতে হয়, যে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে গেছেন, এখানে এ হতে বি তে আমরা গিয়েছি, এমন যদি কখনো বলে, তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে, এটার মানে হচ্ছে শেষ বিন্দুর অবস্থান ভেক্টর, শেষ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস আদি বিন্দুর অবস্থান কি ভেক্টর। ওকে, শেষ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস আদি বিন্দুর অবস্থান ভেক্টর। এখন শেষ বিন্দু কি ভাই, এখানে এ বি এঁকেছি, মানে এ হতে বি, বি তে গিয়েছি, তো কোথায় গিয়েছি, বি তে গিয়েছি, তাহলে বি হচ্ছে আমার শেষ পয়েন্ট বা গন্তব্য। তাহলে এই যদি বলে, আমাকে মনে করেন প্রশ্নের মধ্যে দেওয়া আছে যে এ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে কি, এ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে আপনি মনে করেন ও এ, আমরা কি অবস্থান ভেক্টর মানে কি, মূল বিন্দু হতে ওই বিন্দুতে অঙ্কিত ভেক্টর, তাই না? ও বিন্দুর অবস্থান ভেক্টর যদি বলে ও এ, এর মান কত দেওয়া আছে, মনে করেন এক্স আই ক্যাপ, এ ওয়াই জে ক্যাপ, এ জেড কে ক্যাপ, মনে করেন এটা দেওয়া আছে আপনার প্রশ্নে। এবং ও বি বা
বি বিন্দুর অবস্থান ভেক্টর বি এক্স আই ক্যাপ, বি ওয়াই জে ক্যাপ, বি জেড কে ক্যাপ, এটা যদি দেওয়া থাকে তাহলে এই এ বি এর মান কত? শেষ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস আদি বিন্দুর অবস্থান ভেক্টর। শেষ বিন্দুকে বি, বি এর অবস্থান ভেক্টর বি এক্স আই ক্যাপ, বি ওয়াই জে ক্যাপ, বি জেড কে ক্যাপ, মাইনাস আদি বিন্দু মানে এ এক্স আই ক্যাপ, এ ওয়াই জে ক্যাপ, প্লাস এ জেড কে ক্যাপ। আই ক্যাপের সহ আই ক্যাপ কমন যায়, তাহলে বি এক্স মাইনাস এ এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই মাইনাস বি এ ওয়াই জে ক্যাপ, এখানে কে ক্যাপ কমন যায়, তাহলে বি জেড মাইনাস এ জেড কে ক্যাপ। এই হচ্ছে এ বি, এই হচ্ছে এ বি এর মান। এভাবে বের করা যায় যদি বলে যে একটা বিন্দু হতে আরেকটা বিন্দুতে গিয়েছেন, একটা বিন্দু হতে কোথায় গিয়েছেন, আরেকটা বিন্দুতে গিয়েছেন, এবং যদি বলে এটা বের করতে, তাহলে আপনি কি করবেন, শেষ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস আদি বিন্দুর অবস্থান ভেক্টর করে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, 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 ঠিক আছে। লাস্টে সেটা হচ্ছে বিপ্রতীপ বা ব্যতিহার ভেক্টর। সমজাতীয় দুটি সমান্তরাল ভেক্টরের একটির মান অপরটির বিপরীত সংখ্যা হলে তখন একটিকে অপরটির কি বলা হয়, বিপ্রতীপ ভেক্টর বলা হয়। মনে করেন সমজাতীয় দুইটা সমান্তরাল ভেক্টর, তাহলে মনে করেন এ একটা ভেক্টর, আচ্ছা মনে করেন এ হচ্ছে একটা ভেক্টর, কি বললাম, এ হচ্ছে একটা ভেক্টর, আর হচ্ছে আরেকটা ভেক্টর হচ্ছে বি। সমজাতীয় মনে করেন দুইটাই হচ্ছে বেগ নির্দেশ করতেছে, এমন সমজাতীয় দুইটা সমান্তরাল ভেক্টর যদি হয়, একটির মান অপরটির বিপরীত সংখ্যা হয়, তাহলে মনে করলাম এ এর মান এখানে হচ্ছে গিয়ে 7 একক, আর বি এর মান হচ্ছে গিয়ে বিপরীত সংখ্যা 7-এর বিপরীত বা 7-এর উল্টাকে 1/7, এরকম যদি হয় তখন এই দুইটা ভেক্টরকে বলা হয় কি, বিপ্রতীক ভেক্টর। এ ও বি কি হবে, পরস্পর বিপ্রতীপ ভেক্টর হবে। বুঝতে পেরেছেন কি? এই যদি হচ্ছে, এই হচ্ছে বিপ্রতীপ বা ব্যতিহার ভেক্টর বা রেসিপ্রোকাল ভেক্টর। দুইটা সমজাতীয় সমান্তরাল ভেক্টরের একটির মান অপরটির উল্টা হলে তখন ভেক্টর দুইটাকে বলা হয় বিপ্রতীক ভেক্টর বা ব্যতিহার ভেক্টর। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, ঠিক আছে। এই হচ্ছে আমাদের শেষ স্লাইড, এটাই শেষ স্লাইড। আমরা এই আজকের ক্লাসে ভেক্টরের একেবারে বেসিক আলোচনাটা করেছি। আমরা যদি একবার রিভিউ করি যে আমরা কি পড়লাম এই পুরাটা স্লাইডে, দেখেন, আমরা যদি একটু দেখি, প্রথমে আমরা পড়েছি, আমরা আমাদের চ্যানেলের ইন্টারভিউ দিয়েছি, সেটা হচ্ছে মানে চ্যানেলের ইন্ট্রোডাকশন করেছি। আমাদের চ্যানেলের নাম হচ্ছে রুম অফ ফিজিক্স, এবং এই চ্যানেলে আমরা নিয়মিত ফিজিক্স রিলেটেড মানে ক্লাস আপলোড দিতে থাকবো। এইচএসসি 26 কে সামনে রেখে, এবং পরবর্তীতে আমরা অন্যান্য চ্যাপ্টার নিয়েও কাজ করব। আজকের চ্যাপ্টার ছিল ভেক্টর। আমি এসকে সামি আছি তোমাদের সাথে। নটরডেম কলেজ থেকে 2023 সালে এইচএসসি দিয়েছি এবং বর্তমানে চুয়েট ট্রিপলিতে আছি। তো ভেক্টর আমরা শিখলাম, টপিকগুলো দেখলাম, ভেক্টরের রোড ম্যাপটা দেখে নিলাম যে ভেক্টরে কি কি টপিক আছে। এরপরে আমরা দেখলাম সেটা হচ্ছে ভেক্টর কি, এইটা দেখলাম। তারপরে হচ্ছে আমরা দেখলাম সেটা হচ্ছে ভেক্টর রাশি এবং স্কেলার রাশি বেসিক পার্থক্যটা দেখে নিলাম। এরপরে এখানে আপনাকে ভেক্টর রাশি এবং স্কেলার মানে ভেক্টর রাশিকে আরো ভালোভাবে বুঝতে একটা উদাহরণ দিয়েছি। এরপর ভেক্টরের ধর্ম বা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি। তারপর আলোচনা করেছি ভেক্টরের চিহ্ন, কিভাবে আমরা ভেক্টরকে প্রকাশ করি তা নিয়ে আলোচনা করেছি। এরপরে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, পরবর্তী ক্লাসেই এই কনসেপ্টটা আমার দরকার হবে। আমরা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় শিখে গেছি। এরপর দেখেছি কয়েক ধরনের ভেক্টর বা ভেক্টরের বিভিন্ন প্রকারভেদ আমরা দেখেছি, সঠিক ভেক্টর, নাল ভেক্টর, একক ভেক্টর, বিভিন্ন ভেক্টর। আমরা দেখেছি ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা। আমরা যে 3D ওয়ার্ল্ডে বসবাস করি, আমাদের এই ওয়ার্ল্ডে তিনটা অক্ষ আছে, একটা হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। এই তিনটা দিক বরাবর আমি কোনো জিনিসকে পরিমাপ করতে পারি। এরপর আমরা দেখেছি আয়ত একক ভেক্টর, যে
তিনটা অক্ষ বরাবর তিনটা একক ভেক্টর কল্পনা করা হয়। এই একক ভেক্টরকে হচ্ছে আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপ দ্বারা সূচিত করা হয়, তা দেখেছি। এরপর দেখেছি অবস্থান ভেক্টর, আরো দেখেছি সরণ ভেক্টর, বিপ্রতীপ বা ব্যতিহার ভেক্টর। সেই হচ্ছে ক্লাসের সমাপ্ত। আশা করি আপনাদের এই প্রথম ক্লাস বেসিক ভেক্টরের বেসিক ক্লাসটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই এই চ্যানেলটাকে আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন। এই ভাইটাকে একটু, চ্যানেলটাকে একটু গ্রো করে দিবেন, শেয়ার করে দিবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। এবং আর কিভাবে ক্লাস নিলে বা আর ভিডিও কোয়ালিটিতে কি পরিবর্তন আনলে ক্লাসটা আরো ভালো হবে, এই সাজেশনও দিয়ে যাবেন। তো এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব ভেক্টরের যোজন বা লব্ধি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।